হ্যালো। আচ্ছা, শুরু করি আমরা। তোরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছিস? ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, পাচ্ছি। Yes, sir. আচ্ছা। আমরা যতদূর আমার মনে পড়ছে পুজোর আগে লাস্ট ক্লাসে আমরা বোধহয় ওই অপেরনের কিছু প্রবলেমস নিয়ে সলভ আউট করেছিলাম। আর এট প্রেজেন্ট আমরা আপাতত দুটো ইউনিট পার্শিয়ালি কমপ্লিট করেছি। একটা হচ্ছে CC5 ইউনিট 1 আর CC7। এই দুটো ইউনিট নিয়ে আমি বেশি কনসার্ন। ওদিকে এডি স্যার নিশ্চয়ই CC6 পড়াচ্ছেন, তাই তো? CC6 নিশ্চয়ই এডি স্যার পড়াচ্ছেন হয়তো। তো CC6, CC5 আর CC7টা যতটা আমরা কমপ্লিট করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত। তো একটা কাজ করি, আমরা CC7 কি বলিস, মানে একটা করে মলিকুলার বায়োলজি চ্যাপ্টার পড়ছি, তো একটা করে ভাইরোলজি, আবার একটা মলিকুলার বায়োলজি চ্যাপ্টার পড়ি, তারপর না হয় আবার একটা ছোট ভাইরোলজির চ্যাপ্টার পড়বো। ঠিক আছে? আশা করছি তোরা সেটাকে কোপ আপ করতে পারবি, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আমি শেয়ার স্ক্রিন করছি। প্রথমে আমি মলিকুলার বায়োলজি যেহেতু ভীষণ কনসেপচুয়াল এবং পুরো ব্যাপারটা বোঝার জিনিস, আমার মনে হয় সেটা বেশি চাপ আসার আগে, মানে বেশি চ্যাপ্টার পড়ার আগে আমার মনে হয় সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নেওয়াটা কিন্তু দরকার। আচ্ছা, আমি প্রথমেই সিলেবাসে চলে যাচ্ছি। আমি অলরেডি CC7 এর, যেটা আমি পড়াবো বলেই আগে থেকে ঠিক করে রেখেছি আর কি। তো সেই CC7 এর আমি একদম লাস্ট ইউনিট দিয়ে শুরু করেছিলাম, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন ইন প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। হ্যাঁ, এটাকে পার্শিয়ালি কমপ্লিট করেছি এই কারণে আমাদের দুটো টপিক এখানে বাকি আছে। আমি ইচ্ছা করি দুটো টপিক এক্ষুনি পড়াচ্ছি না, ওটা পরে থাক, আমি পরে পড়িয়ে দেবো। স্পোরুলেশন ইন ব্যাসিলাস আর একটা হচ্ছে ইস্ট মেটিং টাইপ সুইচিং, ওটা আবার একটু বেশ বড় সড়ো আছে। এখন পড়লে তোদের ওটা ভাল লাগবে না খুব একটা। তো আমরা সেন্ট্রাল ডগমা প্রসিডিওরে চলে যাচ্ছি। এইটা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো দিন পড়ে ফেলবো। ইউনিট 1 দ্যাট ইজ স্ট্রাকচার অফ ডিএনএ আর আরএনএ জেনেটিক মেটেরিয়াল। এগুলো আমাদের ক্লাস 11-12-এও কিছুটা আইডিয়া আমাদের আছে, যে ডিএনএ স্ট্রাকচার, তারপর হচ্ছে তোমার ওয়াটসন এন্ড ক্রিক মিক্সচার টু ওয়াটসন এন্ড ক্রিক হিস্টোরিক পার্সপেক্টিভ অফ ডিএনএ স্ট্রাকচার, ডাবল হেলিক্স, টাইপস অফ ডিএনএ, এডিএনএ, বিডিএনএ, জেডডিএনএ, ডিন্যাচারেশন, রিন্যাচারেশন, কিছুটা বোধহয় আমাদের আইডিয়া আছে। এনিওয়েজ, আমি এটা নিয়ে আমি খুব একটা কথা বলছি না। আমি ডিরেক্টলি সেন্ট্রাল ডগমা প্রসেসে চলে যাচ্ছি, মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং এন্ড ট্রান্সলেশন, এইগুলো আগে আমি কমপ্লিট করাতে চাইছি। ঠিক আছে? তো আমার মনে হয় এটা তোদের পক্ষেও ভালো হবে এবং যেখান থেকে প্রশ্ন সিইউতে আসার চান্স বেশি এবং ফুললি কনসেপচুয়াল যাকে বলে, তো সেই জায়গাগুলো আমার মনে হয় আগে একটু দেখে নেওয়াটা দরকার। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা যে চ্যাপ্টারটায় আজকে পড়ছি সেটা হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ। কিছুটা আমাদের আইডিয়া রয়েছে, খুব ইম্পর্টেন্টলি এখানে মেনশন করা রয়েছে, দেখ, প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস, মানে দুটো সিস্টেমেই আমাদের কিন্তু রেপ্লিকেশনটা গো থ্রু করতে হবে। কি কি আছে, রেপ্লিকেশন কত রকমের হয় তার আগে বলে নিই। রেপ্লিকেশন দুটো ডাইরেকশনালি, রেপ্লিকেশন যদি সাইমালটেনিয়াসলি দুটো ডিফারেন্ট ডিরেকশনে হয় তখন তাকে বলি আমরা বাই ডাইরেকশনাল, আর যদি একটা সিঙ্গেল ডিরেকশনে হয় তখন তাকে বলি আমরা ইউনি ডাইরেকশনাল রেপ্লিকেশন। এর একটা ডিফারেন্স লাগবে। আগে সিলেবাসটা সম্বন্ধে আগে একটু আউটলাইন দিয়ে তারপর আমরা টপিকে যাচ্ছি। হ্যাঁ, বাই ডাইরেকশনাল অ্যান্ড ইউনি ডাইরেকশনাল রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি। নেক্সট হচ্ছে আমরা 11-12-এ পড়েছি কি পড়িনি মনে নেই, মেসেলসন অ্যান্ড স্ট্যালের এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট রেপ্লিকেশন অকার্স সেমি কনজারভেটিভ ওয়ে। রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ ওয়েতে হয় তার এক্সপেরিমেন্টাল প্রুফটা লাগবে, মেসেলসন অ্যান্ড স্ট্যালের প্রুফ, যেটা সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন এক্সপেরিমেন্টের দ্বারা আমরা প্রুফ করে থাকি, সেটা আমরা দেখব। সেমি ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন, অর্থাৎ আমাদের যে রেপ্লিকেশন হয় সেটা সেমি ডিসকন্টিনিউয়াসই বটে, কারণ একটা হয় লিডিং স্ট্র্যান্ড আর একটা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, যেটা খেপে খেপে হয়, যেটাকে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলে থাকি। হ্যাঁ, এটা আমাদের আইডিয়া রয়েছে, আমরা জানি আমরা। তারপর আমাদের মেন টপিকে চলে আসবো, ডিএনএ রেপ্লিকেশন, তার মধ্যে হোয়াট আর দ্য ভেরিয়াস এনজাইমস অ্যান্ড প্রোটিনস ইনভলভড ইন ডিএনএ রেপ্লিকেশন। এটাই হচ্ছে মেন মেকানিজম অফ রেপ্লিকেশন যেটা আমাদের পড়তে হবে। ডিএনএ পলিমারেজ, লাইগেজ, প্রাইমেজ, টেলোমারেজ, হ্যাঁ, ফর রেপ্লিকেশন অফ লিনিয়ার এন্ডস, এগুলো আমরা দেখব। এছাড়া বেশ কিছু মডেলস অফ ডিএনএ রেপ্লিকেশন পড়তে হবে, যেমন রোলিং সার্কেল মোড অফ ডিএনএ রেপ্লিকেশন, ডি লুপ যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, থিটা মোড অফ রেপ্লিকেশন অ্যান্ড আদার অ্যাক্সেসরি প্রোটিনস, অর্থাৎ এই সমস্ত রেপ্লিকেশন মডেলে হোয়াট আর দ্য ভেরিয়াস প্রোটিনস ইনভলভড বা এনজাইমস ইনভলভড পড়বো আমরা। আর লাস্ট হচ্ছে মিসম্যাচ অ্যান্ড এক্সেশন রিপেয়ার। চ্যাপ্টারটা কিন্তু দেখতে ছোট হলেও মোটেই ছোট নয়, চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় চ্যাপ্টার। ঠিক আছে?
অতএব আমরা আর সময় নষ্ট না করে, কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি রেপ্লিকেশন চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, রেপ্লিকেশন চ্যাপ্টারের মধ্যে প্রথমে যেটা দিয়ে আমি একদম ডিরেক্টলি প্রথমেই স্টার্ট করছি, সেটা হচ্ছে রেপ্লিকেশনের মেকানিজম, মডেল, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ রেপ্লিকেশন, ইউনিডাইরেকশনাল, বাইডাইরেকশনাল, এগুলো ডেফিনেশন বা মেন ব্যাপারটা জানা হয়ে গেলে এগুলো আমার বলতে বেশি সময় লাগবে না। আগে রেপ্লিকেশনে কি হয়, হোয়াটস দ্য রেপ্লিকেশন ইজ অ্যাকচুয়ালি, সেটা আমরা আগে একটু দেখে নিই। আশা করছি দেখা যাচ্ছে। আমরা রেপ্লিকেশন নিশ্চয়ই আমরা জানি, রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি, যে এক্সাক্ট কপি অফ দ্যাট পার্টিকুলার প্যারেন্ট মলিকিউল, অর্থাৎ প্যারেন্ট মলিকিউলের মতো দেখতে যদি এক্সাক্ট কপি ডটার তৈরি করে, তখন তাকে বলি দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য রেপ্লিকেশন, রাইট? রেপ্লিকেশন সেলের কোথায় হয়? রেপ্লিকেশন অবভিয়াসলি সেলের নিউক্লিয়াসের মধ্যে হবে, কারণ যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আর রেপ্লিকেশনটা যেহেতু ডিএনএ হচ্ছে, তো অটোমেটিক্যালি এটা নিউক্লিয়াসের মধ্যে হওয়াটাই জাস্টিফাইড। আমরা যেহেতু মলিকুলার বায়োলজির বা সেন্ট্রাল ডগমা মেন প্রসেসে ঢুকে গেছি, আই থিঙ্ক ইউ অল পিপল নো দ্যাট হোয়াট দ্য সেন্ট্রাল ডগমা ইজ। সেন্ট্রাল ডগমা কাকে বলে? মলিকুলার বায়োলজির প্রসেসে, এই প্রসেস যে কোনো লিভিং সিস্টেমে কন্টিনিউয়াস ওয়েতে হয়ে চলেছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে? Replication means DNA to DNA, transcription DNA to mRNA, reverse transcription means mRNA to DNA উল্টো পথে হয়, আর ট্রান্সলেশন হচ্ছে mRNA থেকে প্রোটিন। তো অল দিস ফোর প্রসেস অল টুগেদার ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল ডগমা। মানে একটা লিভিং সিস্টেমে এই সমস্ত মলিকিউলস গুলো, মানে নিউক্লিওটাইডস বা নিউক্লিক অ্যাসিডস অনবরত নিজেরা নিজেদের সঙ্গে খেলা করে চলেছে, অ্যান্ড আলটিমেটলি দ্য আউটকাম অফ দিস প্রসেস ইজ আলটিমেটলি দ্য ফরমেশন অফ প্রোটিনস অর এনজাইমস, যাই বলি না কেন। তো একদম সোজা সোজা পথে আসি আমরা, যে যে কোনো মলিকুলার বায়োলজির প্রসেসকে আমরা তিনটে ক্যাটেগরিতে ভাগ করতে পারি। আবার বলছি, যে কোনো মলিকুলার বায়োলজির প্রসেস, সেটা রেপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন হোক বা ট্রান্সলেশন হোক, আমরা তিনটে সাব ক্যাটেগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে? কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ইনিশিয়েশন, যে কোনো কাজ শুরু করার আগে ইনিশিয়েট করি আমরা, একটা প্ল্যান প্রোগ্রাম করি, একটা আমরা যাত্রা শুরু করি, কথার কথা বলছি, উই স্টার্ট আওয়ার জার্নি উইথ ফুল অফ প্ল্যানস, হ্যাঁ, অ্যান্ড অর্গানাইজেশনস, যাই বলিস না কেন। এবার দেখ, ইনিশিয়েশনটা যদি ঠিকঠাক হয়, ফলোড বাই যে প্রসেসটা আসে তাকে বলি আমরা ইলংগেশন, মানে আমরা প্রসারিত হই। ইলংগেট কথাটার বাংলা মানে হলো প্রসারণ করা বা এক্সটেনশন যাকে বলি ইংলিশে আমরা, বা এক্সটেন্ড করছি আমরা ব্যাপারটাকে। ফাইন। এবার হওয়ার পর ফাইনালি উই কাম ইনটু দ্য কনক্লুশন, যেখানে আমাদের একটা জায়গায় তো শেষ করতে হবে। যে কোনো জিনিসেরই শুরু মানেই তার শেষ আছে, কারণ শেষ না থাকলে সেই জিনিসের কিন্তু আর সেই চার্ম থাকে না, যেটাকে আমরা বলি ফাইনালি টার্মিনেশন। তাহলে অল টুগেদার আমরা যে কোনো মলিকুলার বায়োলজির প্রসেসকে এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা সিম্পল নোট, এটা কিন্তু মেন নোট নয়, কিন্তু এটা পড়া মানেই কিন্তু অনেকটা পড়া হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখিস, কানে ভালো করে শুনিস, সামনে যদি খাতা পেন থাকে নোট ইট ডাউন। এটা পড়াতে গিয়ে অনেক এমনি কথা বলবো যেগুলো রেপ্লিকেশন অল ওভার বুঝতে সুবিধা হবে, লাস্টে একটা ভিডিও দেখাবো। তাহলে আবার বলছি, যে কোনো মলিকুলার বায়োলজির প্রসেস ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন, এই তিনটে প্রসেসে ভাগ করা যায়। তো রেপ্লিকেশনের ক্ষেত্রেও ঠিক তাই, রেপ্লিকেশন শুরু হব হব করছে, মানে একটা সেল ফিল করতে পারে অবভিয়াসলি যে কখন তার রেপ্লিকেশন হওয়া দরকার। এবং আমরা নিশ্চয়ই সেল সাইকেল পড়েছি বলতে আমরা বোধহয় সেকেন্ড সেমিস্টারে সেল বায়োলজিতে ছিল, ছিল নয় ছিলই, সেখানে আমরা সেল সাইকেলে দেখেছি সেল সাইকেলের দুটো ফেজ হয়, একটাকে বলি আমরা ইন্টারফেস আর একটাকে বলি আমরা মাইটোটিক ফেজ। ঠিক তো? ইন্টারফেসকে আবার তিনটে সাব ফেজে ভাগ করা যায়, জি1, এস ফেজ আর জি2 ফেজ। যার ওই এস ফেজে, যেটাকে সিনথেটিক ফেজ বলে বা সিনথেসিস ফেজ বলে, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে একটা সেল তার প্রত্যেকটা সাইকেলে একবার করে রেপ্লিকেট করে থাকে। তো এই রেপ্লিকেশন শুরু হওয়ার মুহূর্তটা ঠিক কিভাবে হয়, কি করে সেল বুঝতে পারে কোন পয়েন্ট থেকে রেপ্লিকেশন শুরু করতে হবে, সেগুলোই আমাদের জানতে হবে। লেটস উই স্টার্ট। কি বলছে? দ্য রেপ্লিকেশন বিগিনস অ্যাট আ স্পেসিফিক সরি দ্য রেপ্লিকেশন বিগিনস অ্যাট আ স্পেসিফিক ইনিশিয়েশন পয়েন্ট। এই স্পেসিফিক ইনিশিয়েশন পয়েন্টটাকে পাতি বায়োলজিতে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। মাইন্ড ইট, কি বলে? অরিজিন অফ রেপ্লিকেশন, যেটাকে আমরা
কি বলবো, নিউমেরিক্যালি বল বা অ্যালফাবেটিক্যালি বল, আমরা শর্ট টার্মে ডেকে থাকি অরিসি বলে। মানে অরিজিন, আবার বলছি, অরিজিন অফ রেপ্লিকেশন ঠিক পার্টিকুলার একটা জায়গা থেকে। আমরা কি করে বুঝবো এইটাই সেই পার্টিকুলার জায়গা? হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ দ্যাট পার্টিকুলার প্লেস অর রিজিয়ন উইথ কম্পেয়ার টু দ্যাট অফ দ্য আদার রিজিয়ন্স? হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ইট? Okay, and that particular point where the replication is going to be started or initiated rather, that is known as, again we repeat my words, that is origin of replication or origin point, or it is also known as replicon. And that is a very hot cake question in CU. হ্যাঁ, অনেকবার এসেছে পরীক্ষায়, হোয়াট ইজ রেপ্লিকন? রেপ্লিকন বলতে আমরা কি বুঝি? এখানে কিন্তু রেপ্লিকনের ডেফিনেশন দেওয়া রয়েছে, এর বাইরে অন্য কোনো কথা লেখার দরকার নেই। কি বলছে? ইট ইজ, সোজা কথায় বলতে গেলে রেপ্লিকন ইজ দ্য ইউনিট অফ রেপ্লিকেশন। তো সোজা কথায় কি বলছে? ইট ইজ আ ইউনিট অফ দ্য জিনোম ইন হুইচ ডিএনএ ইজ রেপ্লিকেটেড। রেপ্লিকনের মধ্যে কি থাকে? ইট কন্টেন্স অ্যান অরিজিন ফর ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবি, আর বাই চান্স আমার মাইক অফ হয়ে গেলে সেটাও আমাকে বলবি, তাহলে আমি কানে শুনতে পাবো। বুঝতে পারবো না কিন্তু আমি মাইক অফ হয়ে গেলে, এটা হয় মাঝে মাঝে। আচ্ছা, it is the point of DNA open up and form open complex leading to the formation of pre-priming complex to initiate the replication process. এখানেই গল্পটা একটু বোঝার আছে। ইট ইজ দ্য পয়েন্ট অফ ডিএনএ ওপেন আপ। ওপেন আপ ব্যাপারটা ঠিক, ব্যাপারটা কি? ওপেন আপ মানে ওই ডিএনএ তো আমরা জানি জেনারেলি ডাবল স্ট্যান্ড থাকে, তো রেপ্লিকেশন হতে গেলে এই ডাবল স্ট্যান্ডটা স্টেবিলাইজড হয় হাইড্রোজেন বন্ড দ্বারা। তাহলে ডিএনএ ওপেন আপ কথাটার মানে হচ্ছে ব্রেকিং অফ হাইড্রোজেন বন্ডস। হাইড্রোজেন বন্ড ব্রেকআপ হয়ে গেলে কি হবে? দুটো স্ট্র্যান্ড যারা একে অপরকে জড়িয়ে পেঁচিয়ে ছিল, যেটাকে আমরা বলি ডাবল হেলিক্স ম্যানারে ছিল, তারা আলটিমেটলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়। তার মানে কিন্তু যে এন্টায়ার ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যায় এমনটা কিন্তু নয়। কি করে বোঝাবো তাহলে কি করে ওপেন আপ হয়? ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু লজেন্সের এক্লেয়ার্স বা যে কোনো লজেন্সের প্যাকেটে চলে আসতে হবে। লজেন্স বলতে আমি এক্লেয়ার্স বা এরকম কোনো লজেন্সের কথা বলছি, আমরা সবাই খেয়েছি। পালস বললে হবে না, পালসটা বোঝাতে পারবো না, এক্লেয়ার্সটা বোঝাতে পারবো। ভেবে দেখ, এক্লেয়ার্স যখন একটা মানে এক্লেয়ার্সের যে চকলেটটা, হ্যাঁ, বা লজেন্স যাই বলিস না কেন, সেটা যখন একটা প্যাকেটের মধ্যে মোড়া থাকে, বাজার থেকে যখন কিনছিস, তার দু সাইডটা মোড়ানো আর মাঝখানটা কিন্তু খোলা থাকে, ঠিক তো? মাঝখানটা কিন্তু ওখানে যেখানে চকলেটটা ভরা থাকে ওই জায়গাটা অটোমেটিক্যালি মুড়বে না, আবার তুই যখন পুরো খাওয়া হয়ে গেলে তারপর তুই ওটাকে মুড়িয়ে রাস্তায় ফেলে দিস। তাহলে ব্যাপারটা ঠিক সেরকম। তুই এক্লিয়ার্স এর ভরা প্যাকেটটাকে যদি একটা ডিএনএ স্ট্র্যান্ড ধরিস, তাহলে যেই জায়গাটায় এক্লিয়ার্স রয়েছে সেই জায়গাটায় ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডটা খুলে গেছে, সাপোজ ওপেন আপ, আর দুদিকে কিন্তু যেরকম ওয়াইন্ড আপ হয়ে রয়েছে অর্থাৎ পেঁচানো রয়েছে ওই রকমই ডাবল স্ট্যান্ডার্ড থাকে। আশা করছি বোঝা গেছে। তাহলে ইট ইজ দ্য পয়েন্ট অফ ডিএনএ ওপেন আপ, মানে ওই যেখান থেকে অরিজিন শুরু হয়, অরিজিন অফ রেপ্লিকেশন, অ্যান্ড ফর্ম ওপেন কমপ্লেক্স, মানে ওই যে জায়গাটা ফুলে রয়েছে ওই জায়গাটা হচ্ছে ওপেন কমপ্লেক্স, আর বাদ বাকি যে জায়গাগুলো তখনও মোড়া রয়েছে ওটাকে বলি আমরা ক্লোজড কমপ্লেক্স। এবং এই ওপেন কমপ্লেক্স আলটিমেটলি লিডিং টু দ্য ফরমেশন অফ প্রি প্রাইমিং কমপ্লেক্স। প্রি প্রাইমিং কথাটার মানে হচ্ছে এই যে ডিএনএ ওখানটা খুলতে শুরু করলো সেটা দেখে বেশ কিছু এনজাইমস বা প্রোটিন যাকে বলি আমরা, তারা এবার কোঅর্ডিনেটলি একের পর এক আসতে শুরু করলো, বললো আমার এবার অনেক কাজ, আমাদের সবার অনেক কাজ, এবং আমাদের রেপ্লিকেশন প্রসেসটাকে প্রপারলি ইনিশিয়েট করতে হবে। ঠিক আছে, তার আগে একটা বলে দিই যে রেপ্লিকেশন ইজ আ হাইলি, প্রশ্নটা লিখে রাখ খাতায়, প্রশ্নের উত্তর আমি অবশ্যই লিখিয়ে দেবো বা নোটসেও পাবি, খাতায় লিখে রাখবি। রেপ্লিকেশন ইজ আ হাইলি ফিডিলিটি প্রসেস। ঠিক আছে, রেপ্লিকেশন, আবার বলছি, দ্য প্রসেস অফ রেপ্লিকেশন হ্যাজ আ রিমার্কেবল ফিডিলিটি। আবার বলছি, দ্য প্রসেস অফ রেপ্লিকেশন হ্যাজ আ রিমার্কেবল ফিডিলিটি। ফিডিলিটি স্পেলিংটা আমি আরেকবার বলছি, অনেকের কাছে নতুন লাগতে পারে, FIDELITY। ঠিক আছে, FIDELITY, ফিডিলিটি। ওকে, ফিডিলিটি কথাটার মানে হচ্ছে অ্যাকিউরেসি। বলছি রেপ্লিকেশন এত অ্যাকিউরেট কি করে হয়? তার পেছনে অনেক কারণ আছে, সেগুলো আমরা যখন টাইম টু টাইম আমরা নিশ্চয়ই জানবো বা পড়বো। হ্যাঁ, রেপ্লিকেশন এত অ্যাকিউরেট হওয়ার পেছনে কারণগুলো কি কি মনে রাখতে হবে। রেপ্লিকেশন যেহেতু সেন্ট্রাল ডগমার ফার্স্ট প্রসেস, এবং যে কোনো লিভিং সিস্টেমে এটা হাইলি অ্যাকিউরেট হওয়ার জন্যই আমরা বেঁচে আছি বলতে পারি। মানে পরবর্তীকালে কোনো স্টেপে যদি কিছু ভুলও হয়, রেপ্লিকেশন এতটা অ্যাকিউরেট হওয়ার জন্য সেই ভুলটাকে ধামাচাপা দিয়ে দেয়, বা সেই ভুলটাকে আমরা ইগনোর করতে পারি, বা তার এফেক্ট বা তার প্রভাব হয়তো খুব একটা বেশি পড়ে না।
এনিওয়েজ আমরা একটু এবার চলে আসি, আর গল্প বেশি বলবো না কারণ অনেক বলার আছে। ভালো করে দেখ, দিস ইজ, যদি বাই চান্স প্রশ্ন আসে পরীক্ষায়, রাইট শর্ট নোটস অন অরিজিন অফ রেপ্লিকেশন, আবার বলছি রাইট শর্ট নোটস, তখন কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশন সম্বন্ধে বলে এই আঁকাটা কিন্তু এঁকে দিতে হবে। এই হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশনের ওয়ে। কি করে বুঝবো আমরা, ভালো করে দেখ। অরিসি সাইট চেনার খুব সহজ উপায় হচ্ছে এর মধ্যে কিছু কনসেনসাস সিকোয়েন্স থাকবে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন আমার হচ্ছে কনসেনসাস সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? কনসেনসাস সিকোয়েন্স কথাটার মানে হলো যেখানে বেশ কিছু পার্টিকুলার নিউক্লিওটাইডের রিপিটেশন হয়। বোঝাতে পারলাম কি বললাম? কনসেনসাস সিকোয়েন্স হচ্ছে যেখানে বেশ কিছু পার্টিকুলার নিউক্লিওটাইডের বা একই নিউক্লিওটাইডের বারবার রিপিটেশন হয়। ঠিক আছে, যেমন এখানে 13 বেস পেয়ারের একটা রিপিটেশন দেখতে পাচ্ছি আমরা 3 বার, এবং সেই সিকোয়েন্সটা কি? দিস ইজ দ্য সিকোয়েন্স। আমি জানি না এটা মনে রাখতে পারলে মনে রাখবি, আমার মনে রাখাটা এমন কোনো শক্ত ব্যাপার নয়। একটু রিদমিক্যালি যদি মনে রাখতে পারিস কটা টি আর কটা এন আছে। আচ্ছা, এন মানে হচ্ছে এনি নিউক্লিওটাইড। যখনই কোনো নিউক্লিওটাইডের জায়গায় এন কথাটা পাবি, এন মানে এনি নিউক্লিওটাইড, সে মানে যে কোনো এ অ্যাডেনিন, গোয়ানিন, সাইটোসিন বা থায়ামিন যে কেউ থাকতে পারে। তাহলে আবার বলছি, অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স নাম্বার ওয়ান, এই যে বলছে প্রথম কথাটাই হচ্ছে এই যেখান থেকে বলতে পারিস, এখান থেকে বলবি, দ্য অরিসি সাইট কনসিস্টস অফ 245 বেস পেয়ার্স, 245টা বেস পেয়ার দিয়ে তৈরি, যার মধ্যে of which 3 of 13 base pair sequence are highly conserved in many bacteria and forms the consensus sequences. Consensus কথাটার মানে হলো তারা কনজার্ভ এবং তারা রিপিটেশন হয় এবং তারা তিনটে ট্যান্ডেম অ্যারে অফ 13 বেস পেয়ার সিকোয়েন্স, এরকম 3 বার একই সিকোয়েন্স রিপিটেশন হচ্ছে পরপর, দেখেছিস? আবার একইভাবে ক্লোজ টু দ্য অরিসি সাইট, একইভাবে দেয়ার আর 4 of 9 বেস পেয়ার সিকোয়েন্স, আবার এরকম রিপিটেশন দেখতে পাওয়া যায়, সেটা আবার 9 বেস পেয়ার সিকোয়েন্সে সেটা দেখতে পাওয়া যায় 4 বার। আবার অনেক জায়গায় লেখা আছে এটাকে নাকি দেখা যায় 5 বার। ঠিক আছে, তাহলে আমাকে বল এই জায়গাটা বুঝতে পেরেছিস কিনা। আমি আবার বলছি, তাহলে একটু যদি খাতা পেন কাছে থেকে থাকে, আমি কয়েকটা পয়েন্ট বলছি, তাহলে একটু লিখে নে খাতায়। হ্যাঁ, অরিজিন অফ সিকোয়েন্সের, সরি, অরিজিন অফ রেপ্লিকেশন ক্যারেক্টারিস্টিক ফিচার্স, একটু হোল্ড কর। খাতা পেন আছে তো সবার কাছে? না হলে রেডি করে নে। তাহলে একদম নোটটা রেডি হয়ে যাবে, তার বেশি না, অল্প একদম। এই জন্য অফলাইন ক্লাসের দরকার হয়, বুঝেছিস? কিছু পড়তে পড়তে কিছু লিখিয়ে দেওয়া যায়, সুবিধা হয়, সব সময় তো বলা যায় না। লেখ, বলবো? বলছি কিন্তু। হ্যাঁ বল, শোনা যাচ্ছে তো? না শুনতে পেলে, না বুঝতে পারলে বলবি, একটু নোট ডাউন করে রাখ। আচ্ছা, রেপ্লিকেশন অরিজিনটাকে শর্টে এখন লেখার জন্য বলছি, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ও বলে লিখতে পারিস, পরীক্ষার সময় নয়, এখন লিখতে পারিস। লেখ, replication origins are unique DNA segments. First point, replication origins are unique DNA segments that contain multiple short repeated sequences. আবার বলছি, that contain multiple short repeated sequences. এবার এটাকে লিখে ব্র্যাকেটে লিখে দিতে পারিস যে স্যার রিপিটেড কি বল? রিপিটেড সিকোয়েন্সেস রিপিটেড সিকোয়েন্সেস। এবার কিরকম সিকোয়েন্স থাকে ব্র্যাকেটে লিখে রাখ, 1 of 9 নিউক্লিওটাইডস, তাই তো? খেয়াল করে দেখ, যেটা দেখলাম আমরা, মানে একটা থাকে 9টা নিউক্লিওটাইডের 1 of 9 নিউক্লিওটাইডস, and the other of 13 nucleotides. এটা আসতে পারে পরীক্ষায়, লিখিয়ে দিচ্ছে, and the other of 13 nucleotides. ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে চলে আয়। ইট ইজ আ সিস অ্যাক্টিং সিকোয়েন্স। এখন তোরা ল্যাক অপেরন পড়তে গিয়ে মোটামুটি আইডিয়া হয়েছে সিস বা ট্রান্স বলতে আমরা কি বুঝি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু।
হ্যাঁ, ইট ইজ আ সিস অ্যাক্টিং সিকোয়েন্স। আবার বলছি, ইট ইজ আ সিস অ্যাক্টিং সিকোয়েন্সেস না, সিকোয়েন্স, একটাই সিকোয়েন্স। নেক্সট পয়েন্ট, ইট স্প্যানস, ইট স্প্যানস, SPANS, approx 245 BP of DNA। আবার বলছি, ইট স্প্যানস approx 245 BP of DNA। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, OR মানে অরিজিন অফ রেপ্লিকেশন অরিজিনস, বা আরও যাই বলিস না কেন, রেপ্লিকেশন অরিজিনস ইউজুয়ালি কন্টেন অ্যান AT রিচ স্ট্রেচ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার বলছি, এই রেপ্লিকেশন অরিজিনস ইউজুয়ালি কন্টেন অ্যান AT মানে অ্যাডেনিন থায়ামিন, ক্যাপিটাল A ক্যাপিটাল T, রিচ স্ট্রেচ, AT রিচ মানে এটির পরিমাণ বেশি থাকে। কেন বলতো যদি প্রশ্ন আসে, কারণ যেহেতু অরিজিন অফ রেপ্লিকেশন থেকে রেপ্লিকেশন স্টার্ট হয় এবং ডাবল স্ট্যান্ড ডিএনএটাকে ব্রেকআপ করতে হয়, তাহলে এ আর টি এর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, তাই হাইড্রোজেন বন্ডটাকে ভাঙাটা অনেক সোজা হয়, রেপ্লিকেশন খুব স্মুথলি ইনিশিয়েট করতে পারে। ওই জন্য বলছি, ইট ইউজুয়ালি কন্টেন অ্যান AT রিচ স্ট্রেচ, ফুল স্টপ। ওই যে বলছে দেখ, ফুল স্টপ দিয়ে লেগে ওই পয়েন্টেই, দিস প্রপার্টি facilitates this property facilitates unwinding of duplex DNA। unwinding মানে বুঝিস, wrap up করা, খোলা। This property this property facilitates this property facilitates unwinding of duplex DNA because less energy is required, এরকম ইম্পর্টেন্ট, because less energy is required to melt AT base pairs than GC base pairs। আবার বলছি, this property facilitates unwinding of duplex DNA because less energy is required to melt AT base pairs than GC base pairs। ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট, like the short repeat units, যেটা কিনা আমরা অরিজিন অফ রেপ্লিকেশনে দেখতে পেয়েছি, the short repeat units are recognized by multimeric origin binding proteins, that play a key role in assembling DNA polymerases। আবার স্যার বলছি, হ্যাঁ, বাইন্ডিং প্রোটিনের পর একবার বলবেন? binding proteins that play a key role, key role in assembling DNA polymerases and other replication enzymes at the sites। আবার বলছি, that play a key role in assembling DNA polymerases and other replication enzymes at the sites where replication begins। ঠিক আছে, where replication begins। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে আমি কিন্তু এতে চলে এলাম, মানে আবার নোটসে ফিরে এলাম। ভালো করে খেয়াল কর, এবার রেপ্লিকেশন শুরু হয় কি করে। তাহলে এই যে রিপিটেড সিকোয়েন্স গুলো পড়লাম আমরা, একটা 9 বেস পেয়ারের 4 বার রিপিটেশন আর একটা 13 বেস পেয়ারের 3 বার রিপিটেশন দেখতে পাচ্ছিস ছবির মধ্যে। তার মধ্যে প্রথম প্রথম যে প্রোটিনটা কাজ করতে আসে তার নাম হলো ডিএনএ এ প্রোটিন। দেখ ভালো করে, যেখানটা আমি মার্ক করেছি দেখ, ডিএনএ এ প্রোটিন। তার আগে তোদের একটা কথা আমি বলে দিই, ভালো করে এটা মনে রেখে দে, কলেজেও যখন পড়াবে। এটার নাম ডিএনএ এ হলো কেন? এই প্রোটিনটা ডিএনএ এ জিন থেকে তৈরি হয়েছে। এটা জিন না প্রোটিন বুঝবো কি করে? এই ফার্স্ট লেটারটাকে দেখে, ভালো করে খেয়াল কর, এই ফার্স্ট লেটারটাকে দেখে। যদি এই ফার্স্ট অ্যালফাবেটটা স্মল লেটারে থাকতো, ঠিক আছে, স্মল লেটারে থাকতো, তাহলে হতো এটা জিন। পরিষ্কার? যদি থাকতো এটা ডিএনএ এ জিন তাহলে বলতাম। বাদ বাকি কিন্তু যেমন আছে তেমন, এই এটা কিন্তু ক্যাপিটালেই থাকবে, এটা কিন্তু ক্যাপিটালেই থাকবে, এর কোনো অসুবিধা নেই। প্রবলেমটা কিন্তু এইটাকে নিয়ে, প্রথমটাকে নিয়ে। আবার বলছি, এইটা যদি স্মল লেটারে লেখা থাকে তাহলে এটা জিন, যদি এটা ক্যাপস হয়ে যায় মানে সেখান থেকে প্রোটিন তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে দেখ, প্রথম যে প্রোটিনটা ডিএনএ রেপ্লিকেশনে কাজ করতে আসে তার নাম ডিএনএ এ প্রোটিন। সে কি করে? সে চিনতে পারে, সে দেখে যে এরকম জায়গা খুঁজে পায়, এরকম 4খানা, সেখানেও চিনতে পেরে সেখানে বাইন্ড করে। তাহলে ডিএনএ এ প্রোটিন recognizes and binds up to 4 9 base pair repeats in ODC to form a complex of negatively supercoiled ODC DNA wrapped around a central core of DNA A protein monomers। মানে এটাকে জড়িয়ে বসে, পরিষ্কার কথা। হ্যাঁ, ডিএনএ এ প্রোটিনের যে মনোমেরিক ইউনিট, সেটা ওই 4টে যে 9 বেস পেয়ারের রিপিট থাকে তাকে জড়িয়ে যায়, ডিএনএ এর সঙ্গে প্রোটিনটা জড়িয়ে যায়। অ্যান্ড দিস প্রসেস, এই যে তারা একে অপরকে র্যাপড রাউন্ড করে রয়েছে, এই প্রসেসের জন্য দরকার হয় বেশ কিছু সাইড বাই সাইড প্রোটিনের। যেহেতু এটা প্রোক্যারিওটিক, তাই এখানে তো হিস্টোন প্রোটিন থাকতে পারে না, প্রোক্যারিওটিকের হিস্টোন প্রোটিন থাকে না, তাই থাকে হু, that is histone like protein. This process requires the presence of histone like HU or 1HC proteins to facilitate the DNA to facilitate the DNA bending, বা to facilitate হবে, এটা to facility হবে না, to facilitate the DNA bending, মানে ডিএনএ কে বেন্ড করাতে হেল্প করায় এই প্রোটিন গুলো। ডিএনএ কে বেন্ড করাতে হেল্প করাবে কেন? কারণ ওই প্রোটিন মনোমারের কাছে এসে ডিএনএটা বেন্ড খেয়ে যাতে প্রোটিনটা সারা ডিএনএটাকে জড়িয়ে থাকতে পারে। ডিএনএ এ প্রোটিন সাবইউনিটস ওই বেন্ড হওয়ার ফলে ডিএনএ এ প্রোটিন সাবইউনিটস দেন সাকসেসিভলি মেল্ট 3 tandemly repeated 13 base pair segments in the presence of ATP at the temperature of greater than equal to 22 degrees Celsius and ultimately form the open complex। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ডিএনএ এ প্রোটিন বসে ঠিক এই জায়গায়, জড়িয়ে পেঁচিয়ে বসে এই জায়গাটায়, বসে এবার সে ডিরেকশন দেয় যে আগের এই 13 বেস পেয়ারের 3টে রিপিটকে, যে তুমি কিন্তু আস্তে আস্তে, মানে ডিরেকশন শুধু দেয় না, এটিপির সাহায্যে সে তার কাজও সম্পন্ন করে, যে এবার তোমাকে কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে হবে বা ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড হতে হবে। তো এই ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড হওয়ার কাজটাকে এনশিওর করে কে? নেক্সট প্রোটিন বা এনজাইম, যেটা আমরা ছোটবেলায়ও জেনেছি, তার নাম হচ্ছে হেলিকেজ। তাহলে মনে রাখবি, যতক্ষণ না পর্যন্ত ডিএনএ এ বসে তার কাজটা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিএনএ বি বা হেলিকেজ আসবে না। তাহলে একজনকে দেখে সাবসিকুয়েন্টলি তার পরবর্তী প্রোটিন আসে। এখানে কারোর সঙ্গে কারোর কোনো ঝগড়া নেই, ও কেন বেশি কাজ করলো, আমি কেন কম কাজ করলো, এরকম কোনো ব্যাপার নেই, কারোর সঙ্গে কোনো মনোমালিন্য নেই। এবং সেই জন্যেই ডিএনএ রেপ্লিকেশন কিন্তু একটা অত্যন্ত হাইলি ফিডিলিটি প্রসেস। ঠিক আছে? তাহলে আবার বলছি, দেখ, তাহলে ডিএনএ এ প্রোটিন সাবইউনিটস দেন সাকসেসিভলি মেল্ট 3 tandemly repeated 13 base pair segments। ও আস্তে আস্তে 13 base pair সেগমেন্টটাকে আস্তে আস্তে ও নিজেই গলাতে শুরু করলো, কিছুটা, পুরোটা তো পারবে না, ইন দ্য প্রেজেন্স অফ এটিপির সাহায্যে, এবং তৈরি করলো ওপেন কমপ্লেক্স। এতক্ষণ যে কাজগুলোর কথা আমি বলছি সেগুলো কিন্তু অডিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন সাইটেই হয়ে চলেছে। বেশ ভালো কথা। এইবার সঙ্গে সঙ্গে দ্য ডিএনএ এ প্রোটিন দেন গাইডস আর ডিএনএ বি ইন ডিএনএ সি কমপ্লেক্স। সঙ্গে সঙ্গে ডিএনএ বি কে খবর দিল, বা যাই বলিস না কেন, ডিএনএ বি কে খবর দিল, মানে মজা করেই বলছি, ডিএনএ বি এবার দেখে আসা শুরু করলো যে তুমি এবার আসতে পারো।
ডিএনএ বি আবার একা আসতে পারে না, ডিএনএ বি আবার ডিএনএ সি কে সঙ্গে নিয়ে আসে, মানে মানিক জোর অনেকটা। অনেকে আছে না কোনো জায়গায় একা যেতে পারে না, কাউকে সঙ্গে নিয়ে গেলে একটু বেশ মজা হয়। তো ডিএনএ বি আবার ডিএনএ সি এর কিন্তু কাজ ওই ডিএনএ বি কে জায়গায় পৌঁছে দেওয়া, ডিএনএ সি এর কিন্তু আর কোনো কাজ নেই। তাহলে আবার বলছি দেখ, the DNA A protein then guides a DNA B DNA C complex into the melted region to form a so-called pre-priming complex। ঠিক আছে, কি তৈরি করে? প্রি-প্রাইমিং কমপ্লেক্স, মানে প্রাইমিং আরো যে আসবো পরে, আরো যে এনজাইম আসবে তাদের আগে একটা প্রি-প্রাইমিং কমপ্লেক্স তৈরি করে। The DNA C is subsequently released। আমি আবার বলছি, ডিএনএ সি জাস্ট ডিএনএ বি কে ওই জায়গায় পৌঁছে দেওয়ার মতো, যেমন ছোটবেলায় বাবা মা টিউশনে পৌঁছে দিতে যেত, পৌঁছে দিয়ে ছেড়ে দিয়ে আবার চলে আসতো তো বাড়িতে, অনেকটা ডিএনএ সি হচ্ছে সেই প্যারেন্টসদের মতো কাজ করে। ডিএনএ বি ফার্দার আনওয়াইন্ডস ওপেন কমপ্লেক্স টু ফর্ম দ্য প্রি প্রাইমিং কমপ্লেক্স। ডিএনএ বি এবার ডিএনএ স্ট্র্যান্ডটাকে, মানে অরিজিন অফ রেপ্লিকেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার রেস্ট অফ দ্য ডিএনএ কে আস্তে আস্তে ওপেন আপ বা খুলতে শুরু করে। এইটুকু বুঝতে পেরেছিস কিনা আমাকে একটু বল, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর। এখানে আমার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে হেলিকেজ হচ্ছে হেক্সামেরিক প্রোটিন। হেক্সামেরিক প্রোটিন মানে 6টা সাব ইউনিট। তাহলে ডিএনএ সিও কিন্তু 6টা, অর্থাৎ 6টা সি 6টা বি কে গাইড করে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে তারপর খুলে বেরিয়ে আসে। আচ্ছা, নেক্সট, খুলছে খুলছে খুলতে খুলতে ডিএনএ জেনারেলি নেগেটিভলি সুপার কয়েল থাকে। এবার নিচটা যত খুলবে ওপরটা তত পেঁচাতে থাকে, এটা মাথায় রাখবি, ঠিক আছে? আবার বলছি, ডিএনএ স্ট্র্যান্ডের নিচটা যত খুলবে, পরে ভিডিও দেখাবো, ওপরটা তত পেঁচাতে থাকবে, মানে পজিটিভলি সুপার কয়েলড হয়ে যাবে। তাহলে তো মুশকিল, আমরা প্লাস্টিক অনেক সময় হাতের মধ্যে যখন পেঁচিয়ে জড়িয়ে যায় তখন বুঝতে পারি একটা সময় পর হাতে লাগছে, টান পড়ছে, তখন আমরা আবার উল্টো দিকে ঘোরাই আবার, ঠিক আছে? তো তো এনিওয়েজ, তো আমরা নেক্সট এবার দেখি ডিএনএ গাইরেস। ডিএনএ গাইরেস কি করে? হেলিকেজ কাজ করলেই যে একটা পজিটিভ একটা স্ট্রেন যে ডেভেলপড হয়, একটা চাপ তৈরি হয় ডিএনএ এর মধ্যে, সেই চাপটাকে মুক্ত করার এনজাইম হচ্ছে ডিএনএ গাইরেস। নেক্সট, ডিএনএ যখনই সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যায়, অনেক দুষ্টু লোক থাকে যারা ওই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএটাকে খেয়ে ফেলার চেষ্টা করে, যাতে খেতে না পারে সেই জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএটাকে স্টেবিলাইজ করতে হেল্প করে থাকে, তার কাজ হলো এসএসবি প্রোটিন। নেক্সট হচ্ছে রেপ প্রোটিন, আরইপি রেপ্লিকেশনে হেল্প করে, আর হেলিকেজ 2 আর বাউন্ড টু প্রি প্রাইমিং কমপ্লেক্স এন্ড নাও দিস কমপ্লেক্স ইজ নোন অ্যাজ দ্য প্রাইমিং কমপ্লেক্স। অর্থাৎ ডিএনএ বি যখন আলটিমেটলি ওপেন আপ করে দেয়, তারপর এরা অটোমেটিক্যালি পরবর্তী কাজ করার জন্য রেডি হয়ে যায় এতগুলো প্রোটিন, এবং তারা আলটিমেটলি যে কমপ্লেক্স তৈরি করে এটাকে আমরা প্রাইমিং কমপ্লেক্স বলি। In the presence of gyrase and single strand binding, helicase further unwinds the DNA in both directions, মানে obviously বুঝতে পারছি আমরা both directions মানে দুদিকেই, যেটাকে আমরা বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন বলি, so as to permit the entry of primase and RNA polymerase। প্রাইমেস আর আরএনএ পলিমারেজের কাজ কি? প্রাইমার তৈরি করা। প্রাইমারটা কি? প্রাইমার হচ্ছে একটা শর্ট আরএনএ স্ট্র্যান্ড যার একটা ফ্রি 3 প্রাইম ওএইচ গ্রুপ থাকবে, রাইট, এবং যার মাধ্যমে ডিএনএ পলিমারেজ 1/1 নিউক্লিওটাইড অ্যাড করতে পারবে ভায়া ফরমেশন অফ ফসফোডাইএস্টার বন্ড। Then RNA polymerase forms primer for the leading strand synthesis, while primase in the form of primosome synthesis, while primase in the form of primosome synthesis primer for lagging strand synthesis। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি প্রাইমার কিন্তু দুটো আলাদা আলাদা এনজাইম তৈরি করে দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ডের জন্য। লিডিং স্ট্র্যান্ডের জন্য তৈরি করে প্রাইমেস, আর ল্যাগিং স্ট্র্যান্ডের জন্য তৈরি করে আরএনএ পলিমারেজ। টু দ্য above complex DNA polymerase 3 will bind and form the replisome. What is replisome? It is the multi-protein structure that assembles at the bacterial replicating fork to undertake the synthesis of DNA. It contains DNA polymerase and other enzymes. That's all about of the initiation process. তোদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর, না আমি একটা ভিডিও দেখাবো তোদেরকে। দেখ ভিডিওটা দেখ, শুনতে পাবি না, কথা শুনে তো লাভ নেই, তোরা জাস্ট ভিডিওটা দেখ। The process of copying a parental DNA molecules to form two daughter DNA molecules। দেখতে পাচ্ছি আমরা গ্রিন কালারটা হচ্ছে এখানে ডিএনএ পলিমারেজ 3, এই অরেঞ্জ কালারটা হচ্ছে হেলিকেজ, ঠিক আছে, আর রেড কালারটা হচ্ছে ডটার স্ট্র্যান্ড, আর এই ছোট্ট ছোট্ট বলের মতো লেগে রয়েছে এটা হচ্ছে এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। কি বলছে? The self complementary nature of DNA allows each of the two strands of a parental DNA molecules to serve as a template মানে ছাঁচ for the formation of a daughter strand. This process is called DNA replication. However, the replication of even the simplest DNA molecule is a complex multi-step process involving several different enzymes.
দেখ আমরা কি কি জানবো বা কি কি পড়বো। অবজেক্টিভস আর ডিফারেন্স বিটুইন লিডিং স্ট্র্যান্ড এন্ড ল্যাগিং স্ট্র্যান্ড। ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে হয়। ঠিক আছে, সেটা যদি সোজা ডিরেকশনে হয় তখন তাকে বলি লিডিং, সেটা যদি উল্টো ডিরেকশনে হয় মানে 3 প্রাইম টু 5 প্রাইম কিন্তু ওরিয়েন্টেশন ঠিকই থাকে তখন তাকে বলি ল্যাগিং স্ট্র্যান্ড। দেখ লিডিং স্ট্র্যান্ড কোন কোন এনজাইম লাগে পরপর বলছে এখানে, এত ডিটেলস বলবে না এখানে, মেন কথাটা বলবে। হেলিকেস সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিনস, টোপোআইসোমারেস যাকে আমরা ডিএনএ গাইরেজ দেখলাম, মানে ডিএনএ গাইরেজ টোপোআইসোমারেস টুকেই ডিএনএ গাইরেজ বলা হয় অ্যাকচুয়ালি। প্রাইমেস, ডিএনএ পলিমারেস লাস্টে স্লাইডিং ক্ল্যাম্প, আরএনএসএইচ আর ডিএনএ লাইগেস লাস্টে। দেখ কি হয়, ডিএনএ হেলিকেস কি করছে দেখতে পেয়েছিস, এটিপির প্রেজেন্সে কাপলস এটিপি হাইড্রোলাইসিস টু স্ট্র্যান্ড সেপারেশনে হেল্প করলো। ক্লিয়ার? ডিএনএ হেলিকেস আর টিপিক্যালি রিং শেপড হেক্সামার্স, আগেই বলেছি হেক্সামার মিন্স 6টা সাব ইউনিট দিয়ে তৈরি। এবং এই যে ডিএনএ ওয়াইন্ডিং আপ হওয়ার পর এই যে হেলিকেস লেগে রয়েছে এবং এখানটায় যে খুলে গেছে এই এরিয়াটাকে একটা ওয়াই শেপ মলিকিউলের মতো দেখতে লাগে, এটাকে রেপ্লিকেশন ফর্ক বলে থাকি আমরা। যদি রেপ্লিকেশন ফর্কের ডেফিনেশন পেয়ে যাবি কোনো না কোনো জায়গায়, তাও যদি লিখতে চাস, আচ্ছা লেখালাম না, ঠিক আছে, রেপ্লিকেশন ফর্কের ডেফিনেশন লেখালাম না, নিশ্চয়ই কোথাও না কোথাও পেয়ে যাবি, লিখি আমি আর সময় নষ্ট করালাম না। আচ্ছা অ্যারোটা দেখতে পাচ্ছিস, মানে ওই ডিরেকশনে যদি রেপ্লিকেশন হয় তাহলে সেটাকে বলি লিডিং, ওই ডিরেকশনই হবে 5 প্রাইম টু 3 প্রাইম, কিন্তু যদি ঘুরিয়ে হয় তাহলে ওটাকে ল্যাগিং বলি। দেখ যেমনি সিঙ্গেল স্ট্র্যান্ড হলো এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস, ওটাকে এলো এসে সিঙ্গেল স্ট্র্যান্ডটাকে প্রোটেক্ট করলো ফ্রম দ্য অ্যাটাক অফ নিউক্লিয়াস এনজাইম। সেলের মধ্যে অনেক নিউক্লিয়েসেস থাকে যারা সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থায় ডিএনএ কে ডাইজেস্ট করে ফেলতে পারে, যাতে ডিএনএ এর কোনো ক্ষতি না হয়, তাই যতক্ষণ না পর্যন্ত ডটার স্ট্র্যান্ড তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিঙ্গেল স্ট্র্যান্ড অবস্থাটাকে স্টেবিলিটি দিচ্ছে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস। ওকে, নেক্সট টোপোআইসোমারেস কি করছে দেখ। টোপোআইসোমারেস টিডব্লিউ মানে টুইস্ট নাম্বার, এগুলো এখন অতটা বুঝতে পারবে কিনা আমি জানি না। টুইস্ট নাম্বার, রিডিং নাম্বার, এগুলো কি জানা আছে? যাই হোক, খালি এটুকুনি বুঝে রাখ, টোপোআইসোমারেস রিমুভ পজিটিভ সুপার কয়েলস, মানে যত ডিএনএ এদিকে খুলবে তত এই পেছন দিকটা প্যাঁচ খাবে বেশি, এটাই হচ্ছে সোজা বাংলা ভাষায় বোঝাতে গেলে। এবং এই এত বেশি প্যাঁচ খাবার ফলে এই জায়গাটা ভীষণ পজিটিভলি সুপার কয়েলড হয়ে যাবে, এটাকেই টোপোআইসোমারেস রিমুভ করে থাকে। তারপর ডিএনএ রেপ্লিকেশন অলওয়েজ রিকোয়ার্স অ্যান আরএনএ প্রাইমার। আগেই বলেছি লিডিং স্ট্র্যান্ডে আরএনএ প্রাইমার তৈরি করে প্রাইমেস এনজাইম, আর ল্যাগিং স্ট্র্যান্ডে তৈরি করে আরএনএ পলিমারেজ। দেখতে পাচ্ছি আমরা প্রাইমেস মেক্স এন্ড শর্ট আরএনএ প্রাইমার্স ইউজিং সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাজ আ টেমপ্লেট। দেখ ছোট করে তৈরি করলো, ডিএনএ প্রাইমেস ইজ অ্যাক্টিভেটেড বাই ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ডিএনএ হেলিকেস। মানে প্রাইমেস তখনই কাজ করতে আসে যখন দেখে যে হেলিকেস তার সমস্ত কাজ শেষ করেছে। নিচে দেখতে পাচ্ছিস লেখাটা, ডিএনএ রেপ্লিকেশন রিকোয়ার্স অ্যান আরএনএ প্রাইমার টু বিগিন। Primase is a specialized RNA polymerase, আসতে পারে পরীক্ষায়, which makes short RNA primers using single strand DNA as a template. Primase is activated by association with other DNA replication proteins such as DNA helicase. প্রাইমারের কাজটা কি আবার বলছি, প্রাইমারিজ প্রোভাইডস ফ্রি 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ যা ইনকামিং নিউক্লিওটাইডস এর সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড ফরমেশনে হেল্প করবে। প্রথমটাতে শুরু করতে হবে, তারপর তো অটোমেটিক্যালি সে নিজেই একটা 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ রেডি করবে আর কি। দেখতে পাচ্ছি ডিএনএ পলিমারেজ কি করছে, দেখ নিউক্লিওটাইড অ্যাড করলো এবং পরপর কন্টিনিউয়াস ওয়েতে অ্যাড করে যাচ্ছে, এটা লিডিং স্ট্র্যান্ড। তাহলে কি দেখতে পাচ্ছি, নিচে লেখাটাও দেখতে পাচ্ছিস, দ্য সিনথেসিস অফ ডিএনএ ইজ ক্যাটালাইজড বাই অ্যান এনজাইম called DNA polymerase. DNA polymerase is only able to add DNTPs to the 3 prime end of a polynucleotide, যেটা প্রাইমার প্রোভাইড করে। And due to the anti-parallel, the continuously replicated strand is called the leading strand, যেটা 5 prime থেকে 3 prime ডিরেকশনে হয়, and the discontinuously replicated strand is called the lagging strand. lagging strand আমরা পরে পড়বো, এটা আমরা অন্য জায়গায় চলে আসছি, আমরা ইলংগেশনে চলে এলাম। তাহলে রেপ্লিজম পড়লাম, আমরা যেটা ইলংগেশনে সেটা আমরা দেখবো এবার। আগে বল আমাকে তোরা এতটুকু যেটা বুঝতে পেরেছিস কিনা একটু মুখে বল, আমি বুঝতে পারছি না তো, আমি খালি বকবক করে যাচ্ছি, একটু রেসপন্স কর, কেউ বুঝতে পারছিস কিনা বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর। বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। বাকিরা?
বুঝেছিস? হ্যাঁ স্যার। দেখ মাথার উপর দিয়ে গেলে বলবি কিন্তু, ঠিক আছে? মাথার উপর দিয়ে যদি যায় যে কোনো জায়গায়। আচ্ছা, elongation. Now the stage is set for the initiation of synthesis and the elongation to proceed. But this occurs into mechanistically different pathways. একটা in the 5 prime to 3 prime template strand আর একটা 3 prime to 5 prime template strand। এটা নিশ্চয়ই তোদের আইডিয়া আছে 5 prime থেকে 3 prime বা 3 prime। ডিএনএ হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাহলে ডিএনএ যে স্ট্র্যান্ড, যে টেমপ্লেটটা তোমার 3 প্রাইম টু 5 প্রাইম থাকে, সেই টেমপ্লেটের এগেনস্টে যে ডটার স্ট্র্যান্ড তৈরি হবে সেটা তো 5 প্রাইম থেকে 3 প্রাইমই হবে, সেটাকে লিডিং স্ট্র্যান্ড বলবো আমরা। আর যে টেমপ্লেটটা 5 প্রাইম থেকে 3 প্রাইম কিন্তু ওরিয়েন্টেশন হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম, কিন্তু সেভাবে তো হতে পারে না, ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম হবে, তাই সেটা ঘুরিয়ে অন্যভাবে হয়, সেটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে, ডিসকন্টিনিউয়াস। তাহলে দেখ, ইনিশিয়েশন অফ সিনথেসিস অ্যান্ড ইলংগেশন অন দ্য 5 প্রাইম টু 3 প্রাইম টেমপ্লেট, যেটাকে আমরা সিনথেসিস অফ লিডিং স্ট্র্যান্ড বলবো। if the replication fork moves in 3 prime to 5 prime direction, the DNA daughter strand that is synthesized continuously on 5 prime to 3 prime template is called the leading strand। ঠিক আছে? আচ্ছা, এটা কন্টিনিউয়াস, এটা ভুল বলছে আই থিঙ্ক এই জায়গাটা। the DNA daughter strand that is synthesized continuously on 5 prime to 3 prime template, 5 prime to 3 prime template বলবো, মানে টেমপ্লেটটা হওয়ার কথা এখানে কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইম টেমপ্লেট হওয়ার কথা। হ্যাঁ, তবেই উল্টো ডিরেকশনে হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। ইজ কল্ড দ্য লিডিং স্ট্র্যান্ড। ডিএনএ পল 3 সিনথেসাইজেস ডিএনএ বাই অ্যাডিং, কি করে? বাই অ্যাডিং 5 প্রাইম ফসফেট অফ ডিঅক্সিনিউক্লিওটাইড টু দ্য 3 প্রাইম ওএইচ গ্রুপ, যেটা অলরেডি প্রাইমার প্রোভাইড করেছে। দাস চেন গ্রোস ইন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশন। এটা 3 প্রাইম টু 5 প্রাইম হবে। ওকে, the reaction catalyzed by the DNA polymerase 3 is very fast. The enzyme is much more active than DNA pol 1 and can add 9,000 nucleotides per minute at 37 degrees Celsius. The RNA primer যখন পুরোপুরি ইনিশিয়েশন কমপ্লিট হয়ে যায় তখন এই RNA প্রাইমারটাকে রিমুভ করতে হয়। সেই রিমুভ করার কাজটা করে হচ্ছে RNase-H, বা কোনো কোনো ক্ষেত্রে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ পলিমেরেজ 1ই সেটাকে রিমুভ করে দিতে পারে। আচ্ছা, initiation of synthesis and elongation on 3 prime to 5 prime template when fork moves in 3 prime to 5 prime direction, যেটাকে আমরা বলি synthesis of lagging strand। এটা উল্টো হবে, টেমপ্লেট সবসময় উল্টো হয়। The daughter DNA strand which is synthesized in discontinuous complex fashion on the 3 prime to 5 prime template is called the lagging strand। ফলোইং স্টেপে হয়, প্রথমে কি হয়? ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়, এখানে অনেকগুলো আরএনএ প্রাইমার লাগে এবং আস্তে আস্তে 1000 থেকে 2000টা নিউক্লিওটাইড at a time অ্যাড হয়। আগেরটায় যেমন লিডিং স্ট্র্যান্ডে at a time 9000 নিউক্লিওটাইড অ্যাড হচ্ছে। ঠিক আছে? এটা সম্ভব হয় ডিএনএ পল 3 এনজাইমের হাই প্রসেসিভিটির জন্য। এই টার্মটা লিখে রাখ, কোন একটা এনজাইমের প্রসেসিভিটি বলতে আমরা বুঝি সেই এনজাইম সাবস্ট্রেট থেকে বিচ্ছিন্ন না হয়ে at a time কতগুলো নিউক্লিওটাইড at a time অ্যাড করতে পারে। সেটা দেখা গেছে ডিএনএ পল 3 সবার থেকে প্রসেসিভিটি ওর বেশি। ও অনেকটা সময় তার সে নিজের কাজের জায়গায় আটকে থেকে এবং সেখানে কাজ করে তারপর সে রিমুভড হয়, তার আগে নয়। ঠিক আছে? এটাকে বলে প্রসেসিভিটি অফ দ্য এনজাইম। এর জন্য কিন্তু ডিএনএ রেপ্লিকেশন ইজ হাইলি অ্যাকিউরেট। আচ্ছা, অন্যদিকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হওয়ার সময় টু দ্য আরএনএ প্রাইমার সিনথেসাইজড বাই দ্য প্রাইমোজোম, যেখানে ডিএনএ পল 3 কাজটা করছে, কিন্তু যেহেতু এটা ডিসকন্টিনিউয়াস তাই অ্যাট আ টাইম 1000 থেকে 2000টা নিউক্লিওটাইডই অ্যাড করতে পারে। ওকাজাকি সায়েন্টিস্টের নাম, যিনি প্রথম দেখেছিলেন, তাই এটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। ঠিক অ্যাজ ইট ইজ, যখন ওকাজাকি ফ্র্যাগমেন্ট কমপ্লিট হয়ে যায় পুরোপুরি, দেন আরএনএ প্রাইমার ওয়াজ রিমুভড বাই ডিএনএ পল 1 ইউজিং 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। ডিএনএ পল 1 এর তিনটে অ্যাক্টিভিটি হয়, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস আর 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ। একসঙ্গে তিনটে কাজ ও করতে পারে। ফাইনালি ওই যে ডিএনএ পল 1 জায়গাগুলোর থেকে আরএনএ কে রিমুভ করলো, ওই জায়গাগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ওই ফাঁকা জায়গাগুলোতে আবার ডিএনএ পল 1ই আবার টেমপ্লেট দেখে দেখে ফিল আপ করে, যেটাকে আমরা বলি নিক ট্রান্সলেশন। পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ নিক ট্রান্সলেশন, মানে নিক ক্রিয়েটেড বাই দ্য ডিএনএ পল 1 itself and also it is filled up by the DNA pol 1 itself। ওই জন্য বলছে the gap created by the removal of primer is filled up by DNA pol 1 using the 3 prime OH of nearby Okazaki fragment by its polymerizing activity। And finally DNA ligase কি করে? Finally the nick existing between the fragments are sealed
বাই দ্য ডিএনএ লাইগেজ। আমরা জানি ডিএনএ লাইগেজের কাজ হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করা in between the 5' phosphate group of one nucleotide and the 3' OH of the other. যে বলছে which catalyze the formation of phosphodiester bond between a 3' OH at the end of one strand and the 5' phosphate at the other. The enzyme requires NAD for during this reaction. ছবি দেখাচ্ছে এখানে কিভাবে কাজ হচ্ছে। দিস ইজ দ্য লিডিং স্ট্র্যান্ড, যেটা আমরা 5' থেকে 3' ডিরেকশনে আমরা মুভ করতে দেখি, আর ল্যাগিং স্ট্র্যান্ড আমরাকে বলি কোনটাকে, যেটা উল্টো ডিরেকশনে হয়। ছবি এখানে আরো ভালো ভালো ছবি পাবি, এখানে অত ছবি দেখে লাভ নেই। ফাইনালি উই কাম টু দ্য টার্মিনেশন প্রসেস। টার্মিনেশন অকার্স, আচ্ছা টার্মিনেশনটা এক্ষুনি পড়ে লাভ নেই, ঠিক আছে, টার্মিনেশন এক্ষুনি পড়ে লাভ নেই। রেগুলেশন অফ এই জায়গাটা আমি দিয়েছিলাম এই কারণে এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যাও এক মিনিট, আচ্ছা রেগুলেশনটা এক্ষুনি পড়লে বুঝতে পারবি না। এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের মোটামুটি একটা ওভারভিউ। আচ্ছা দাঁড়া একবার দেখে নি। এই নোটটা হচ্ছে তোদের অ্যাকচুয়ালি পড়ার নোট, যেখান থেকে তোদেরকে পড়তে হবে, ঠিক আছে। যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো এখানেই পরপর পরপর লেখা রয়েছে খুব সুন্দরভাবে, এবং প্রত্যেকটা লেখাটা কিন্তু একটু হাতের লেখাটা বাজে যদি তোরা মানে এর বাইরে কিন্তু ভালো নোটস আর কিছু হতে পারে না। আবার বলছি হাতের লেখাটা সত্যিই বাজে, হ্যাঁ, কিন্তু যদি বুঝে উঠতে পারিস বা উদ্ধার করতে পারিস আমি উদ্ধার করিয়ে দেবো, আমি গো থ্রু করিয়ে দেবো। আমি জাস্ট আজকে ধরে রাখ ইনিশিয়েশন টুকু পড়ালাম, কথার কথা বলছি। আমি ইলংগেশন আজকে আমি ডিটেলস বললাম না বা বলবো না, ওটা আবার নেক্সট ক্লাসে বলবো। আজকে আমি আরেকটা এক্সপেরিমেন্ট পড়িয়ে দেবো, মেসেলসন এন্ড স্ট্যাল, ওটা পড়িয়ে দেবো। আর আমি জাস্ট একবার এটা একটু গো থ্রু করে দিচ্ছি, ভালো করে দেখে নে, আশা করছি তোদের বুঝতে সুবিধা হবে। দেখ মেকানিজম অফ রেপ্লিকেশন, দেখ দ্য রেপ্লিকেশন অফ ইকোলাই ডিএনএ, আমরা ইকোলাইকেই মডেল অর্গানিজম হিসেবে ধরে নিই, হুইচ ইজ বেস্ট আন্ডারস্টুড, আস্তে আস্তে পড়ছি, হুইচ ইজ বেস্ট আন্ডারস্টুড। কোনো জায়গায় লেখা পরে বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি, মার্ক করে আমি বলে দেবো। involves 3 stages: initiation, elongation, termination. প্রথমে initiation. DNA replication is initiated at a single point, একটা নির্দিষ্ট একটা একই জায়গা, হ্যাঁ, a unique site, single point লিখে কমা, a unique site called origin of replication or ORIC locus. The ORIC locus of E. coli consists of a unique 245 base pair segment and contains information, এই লেখাটা কি ইনফরমেশন এর মধ্যে থাকে, লেখার ল্যাঙ্গুয়েজ গুলো খুব সুন্দর, contains information for the regulation of initiation, ঠিক আছে। আবার বলছি contains information for the regulation of initiation sites, আচ্ছা initiation comma sites and, এটা কমা মানে and এর তলায় কমা মানে একই কথা, and binding the initiation machinery and sequence involved in the segregation of the daughter DNA molecules during cell division. Segregation মানে বুঝিস আলাদা আলাদা করার। The sequence elements are highly conserved and contains 2 series of short repeats, একটা 3 repeats of 13 base pair, T-rich segments, ঠিক আছে, টি রিচ থায়ামিন দেখবি টিটা বেশি ছিল, এন্ড 5 রিপিটস, আমি আগেই বলেছি কোনো জায়গায় 4 বা কোনো জায়গায় 5 রিপিটস বলতে পারবি, 5 রিপিটসটা অনেক ভালো ভালো বইতে লেখা আছে 5 রিপিটস অফ 9 বেস পেয়ার সেগমেন্টস। এই নোটটা পড়লে আর কোনো বই পড়ার দরকার নেই। The 13 base pair repeats are arranged in tandem manner, মানে পরপর, and has consensus sequence, পরপর লেখা আছে, located near the orifice left boundary, বাঁদিক ঘেঁষে থাকে। আর the 9 base pair repeats also called DNA A boxes, কারণ এই জায়গায় DNA A প্রোটিনটা বসে বলে এটাকে DNA A boxও বলা হয়। Has the consensus sequence of blah 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 located near the orifice right boundary. At least 9 different enzymes or proteins participate in the initiation of replication at ODC locus. They open the DNA helix at the origin and establish a pre-priming complex for subsequent reaction. যদি পরীক্ষায় প্রশ্ন আসে, name the enzymes that participate in DNA replication and what their role, you just have to go through this flowchart. পরপর DNA A প্রথম কাজ কি, recognizes ORI sequence, open the duplex at specific sites in the origin. হ্যাঁ, স্পেসিফিক সাইজ বলতে 13 বেস পেয়ার কে খোলে আর নিজে বসে 9 বেস পেয়ার রিপিটে।
তারপরের এনজাইমটা হবে HU, বলেছিলাম যেটা ভুল করে এটা 4-এ এসে গেছে, ওটা তারপরে হবে। স্টিমুলেটস ইনিশিয়েশন ফেসিলিটেটিং দ্য বাইন্ডিং অফ ডিএনএ এ টু দ্য ডিএনএ এ বক্সেস, বসতে সাহায্য করে। তারপরে ডিএনএ বি, যার নাম হেলিকেস, আনওয়াইন্ডস দ্য ডিএনএ। তারপরে ডিএনএ সি রিকোয়ার্স ফর ডিএনএ বি বাইন্ডিং, হ্যাঁ, ডিএনএ বি বাইন্ডিং অ্যাট অরিজিন, দে আর দ্য কম্পোনেন্টস অফ প্রাইমোজোম কমপ্লেক্স। তারপরে আসে ডিএনএ জি প্রোটিন, যার নাম হচ্ছে প্রাইমেস, সিনথেসাইজেস আরএনএ প্রাইমার। তারপরে আসে এসএসবি, আগেই বলেছি এসএসবির কাজ কি। নেক্সট আরএনএ পলিমারেজ, যে অ্যাক্টিভেটস দ্য প্রাইমেস, যে প্রাইমার তৈরি করবে তাকে আবার অ্যাক্টিভেট করে আরএনএ পলিমারেজ। ডিএনএ গাইরেস বলেছি কি করে, relieve the torsional strain generated by DNA unwinding. আর লাস্ট যেটা আমরা পড়িনি, ডিএনএ ড্যাম মিথাইল ট্রান্সফারেস methylates the N6 of both adenine of palindromic GATC present in 13 base pair repeats. ঠিক আছে, 13 বেস পেয়ার রিপিটে যে গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন থাকে, তার অ্যাডেনিনটাকে গিয়ে মিথাইলেট করে দেয় বা মিথাইল গ্রুপ তার মধ্যে অ্যাড করে দেয়। ঠিক আছে, এটা মনে রাখবি, যখন রেপ্লিকেশনের নর্মাল অবস্থায় মানে প্যারেন্টাল স্ট্র্যান্ডের দুটো স্ট্র্যান্ডই কিন্তু মিথাইলেটেড থাকে, কিন্তু যখন জাস্ট রেপ্লিকেশন কমপ্লিট হয়েছে, ধর নতুন ডটার স্ট্র্যান্ড তৈরি হয়েছে, তখন সেই নতুন ডটার স্ট্র্যান্ডে কিন্তু কোনো মিথাইলেশন থাকে না। তাহলে প্যারেন্টাল স্ট্র্যান্ড মিথাইলেটেড, নিউলি ফর্মড ডটার স্ট্র্যান্ড ইজ নন মিথাইলেটেড, এই অবস্থাটাকে আমরা বলি হেমি মিথাইলেটেড। এবং এই একটা মিথাইলেশন আর একটা মিথাইলেশন নেই কিছুক্ষণের জন্য, তারপরে ওটাও মিথাইলেশন হয়ে যাবে। এটা দেখেই কিন্তু ওই প্রুফ রিডিং এনজাইমগুলো যারা ভুল ঠিক করে তারা কিন্তু চিনতে পারে যে স্ট্র্যান্ডটা মিথাইলেটেড তাকে ভাবে টেমপ্লেট, আর যার মধ্যে মিথাইলেশন নেই তাকে ভাবে সেটা শুদ্ধ তৈরি হয়েছে। তাহলে কার মধ্যে চেঞ্জটা করতে হবে সেটা এই মিথাইলেশনের ডিফারেন্স দেখে ওরা কিন্তু আইডেন্টিফাই করতে পারে। ওই জন্য মিথাইলেশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা মাথায় রাখবি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেপস অফ ইনিশিয়েশন। তোদের মনে হতে পারে যে স্যার কি দেখালো এটা, কোথায় নিয়ে চলে এলো আমাদেরকে। আবার বলছি, ঘাবড়াবি না, একটু জুম করে পারলে বা দরকার হলে একটু প্রিন্ট আউট বার করে নিবি কয়েকটা পাতা, খুব ভালো হবে। তাহলে নোটটা এত ভালো বলেই আমি বলছি, দরকার হলে কি হাতে কলমে লিখেও নিবি, ছুটি আছে তো এখন। আচ্ছা দেখ কি বলছে, দেখ এখান থেকে পড়ার দরকারই নেই, এটা পুরো কাটা, এখান থেকে পড়তে শুরু করবি। বা ওই নোট থেকেও যদি মনে হয় এটা শক্ত লাগছে, ওখান থেকে, মেন ব্যাপারটা একই, তাও বলে দিচ্ছি। দেখ, দ্য ফার্স্ট স্টেপ ইন প্রি প্রাইমিং appears to be the binding of 4 molecules of DNA A protein to the 4 9 base pair repeats in Odyssey. ওই যে বলছি কখনো 4 কখনো 5। হ্যাঁ, নেক্সট DNA A protein bind cooperatively to form a core of 20 থেকে 40 polypeptides with Odyssey DNA wound on the surface of the protein complexes. এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট ওইটুকু বললেই হবে। দিস প্রসেস, এবার এখান থেকে ওটা নিচ থেকে বলার পর এখান থেকে, দিস প্রসেস ইজ ফ্যাসিলিটেটেড বাই টু রিলেটেড ডিএনএ বাইন্ডিং প্রোটিনস নেমড হু অ্যান্ড ইন্টিগ্রেটেড হোস্ট ফ্যাক্টর। হ্যাঁ, IHF, এই লেখাটা হচ্ছে IHF, ইন্টিগ্রেশন হোস্ট ফ্যাক্টর। হ্যাঁ, দ্যাট ইনডিউস ডিএনএ বেন্ডিং, যা ডিএনএ কে বেন্ড করাতে হেল্প করে থাকে। নেক্সট, ফরমেশন অফ ওপেন কমপ্লেক্স। The DNA A protein subunits, successively melts 3 tandemly repeated 13 base pair 80 read segments. As a result, approx 45 base pair মতো সেগমেন্ট ওপেন আপ হয়ে যায়, যেটাকে ওপেন কমপ্লেক্স বলি। এবং ওই যে ফুলে যায়, ওই জায়গাটা খুলে যায়, এটাকে বলি রেপ্লিকেশন বাবল। পরীক্ষায় আসতে পারে, হোয়াট ইজ রেপ্লিকেশন বাবল? Is formed which is sensitive to P1 nucleus. হ্যাঁ, a kind of endonucleus produced by Penicillium cytochrome that is specific for single strand, লাগবে না খুব একটা। The formation of open complex requires the presence of DNA A protein and ATP. Next, the DNA A complex then recruits two ring-like DNA B6, DNA C6 complexes, মানে আগেই বলেছি হেক্সামেরিক, to opposite ends of the melted region to form a pre-priming complex. হ্যাঁ, ডিএনএ সি হলো একটা এটিপিএস দ্যাট ফ্যাসিলিটেটস দ্য ডিএনএ বি লোডিং। ডিএনএ সি যদি একটা এটিপিএস হয়, তাহলে সেই এটিপি কে হাইড্রোলিসিস করবে, সেখান থেকে যে এনার্জি বেরোবে সেই এনার্জির সাহায্যে ডিএনএ বি কে বসতে সাহায্য করে। হ্যাঁ, বসানো হয়ে গেলে ইজ সাবসিকুয়েন্টলি রিলিজড ডিএনএ বি প্রোটিন unwinds DNA to generate the separate single strand creating potential replication fork. ঠিক আছে, আবার বলছি, জেনারেট সেপারেট সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রিয়েটিং পোটেনশিয়াল রেপ্লিকেশন ফর্ক, ওয়াই শেপড রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে গেল।
এরপর কি হবে? বাইন্ডিং অফ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবি অ্যান্ড রিমুভাল অফ টরশনাল স্ট্রেন। দেখতে পাচ্ছি যে নাও মেনি মলিকিউলস অফ এসএসবি বাইন্ডস কোঅপারেটিভলি, একটা বসলে তাকে দেখা দেখি পরের গুলো বসতে শুরু করে, টু সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রিভেন্টিং রিন্যাচারেশন, যাতে আবার তারা জুড়ে না যায়। আসতে পারে পরীক্ষায়, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এসএসবিপি? তারা কি করে? রিন্যাচারেশনকে প্রিভেন্ট করে অ্যান্ড ডিএনএ টোপো আইসোমার, আর সঙ্গে সঙ্গে কি করে? ডিএনএ কে রক্ষা করে ফ্রম দ্য অ্যাটাক অফ নিউক্লিয়াস, এটা মাথায় রাখবি। তারপরেই আসে ডিএনএ টোপো আইসোমারেস 2, যাকে আমরা ডিএনএ গাইরেস বলি, রিলিভস দ্য টরশনাল স্ট্রেন, পজিটিভ পজিটিভ সুপারকয়েলস, হ্যাঁ পজিটিভ সুপারকয়েলকে রিমুভ করে, দ্যাট ইজ প্রডিউসড বাই ডিএনএ বি অর হেলিকেস। ডিএনএ গাইরেস accomplishes this by cleaving both strands of the DNA duplex, passing a segment of DNA through the double-stranded break to the other side, and then sealing the cuts, a process that is driven by the energy released during ATP hydrolysis. মানে ডিএনএ টোপোআইসোমারেস 2 ঠিক কিভাবে কাজ করে সেটা এইটুকু জায়গার মধ্যে বলা রয়েছে। নেক্সট কাজ প্রাইমার তৈরি হওয়া। ইন দ্য প্রেজেন্স অফ এসএসবি অ্যান্ড গাইরেস, দ্যাট ইজ টোপোআইসোমারেস 2, ডিএনএ বি হেলিকেস ফার্দার আনওয়াইন্ডস দ্য ডিএনএ, আরো খুলতে যাচ্ছে, ইন দ্য প্রি প্রাইমিং কমপ্লেক্স ইন বোথ ডিরেকশন, সো অ্যাজ টু পারমিট দ্য এন্ট্রি অফ প্রাইমেস অ্যান্ড আরএনএ পল। The participation of both the enzymes in leading strand primer synthesis suggests that RNA polymerase activates primase to synthesis the primer. বোঝা গেছে জায়গাটা? অর্থাৎ দুটো এনজাইমের একই সঙ্গে প্রেজেন্স এটাই প্রমাণ করে যে আরএনএ পলিমারেজ প্রাইমেসকে অ্যাক্টিভেট করে এবং প্রাইমেসই আলটিমেটলি লিডিং স্ট্র্যান্ডের প্রাইমার তৈরি করে থাকে। লাস্ট ডিএনএ মিথাইলেশন, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার বলছি যে the timing of initiation of replication, ভালো করে দেখ লাস্ট পয়েন্ট, the timing of initiation of replication is affected by DNA methylation and interactions with the bacterial plasma membrane. খেয়াল কর ভালো করে, the ORIC DNA, ওই যে বললাম 13 বেস পেয়ারের মধ্যে যে GATC সিকোয়েন্স থাকবে সেটা মিথাইলেটেড হয়ে যায় বাই দ্য ড্যাম মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের দ্বারা। ড্যাম কথাটার মানে হলো D ফর ডিএনএ, A ফর অ্যাডিনাইন, M ফর মিথাইলেশন। ঠিক আছে, তাহলে ড্যাম মিথাইল ট্রান্সফারেজ কথাটার মানে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিনকে মিথাইলেট করে যে এনজাইম, which methylates the N6 position of adenine within the palindromic sequence 5' GATC. GATC occurs 11 times in Odyssey, 11 বার দেখা যায়, including at the beginning of all the 3 of its 13 base pair repeats. Immediately after replication, newly replicated segments are hemimethylated, যেটা একটু আগে বললাম থাকে না, that is the GATC sequences on the newly synthesized strands are non-methylated বা unmethylated. The hemimethylated Odyssey sequences are now sequestered for a period of interaction with the plasma membrane, তারা তখন প্লাজমা মেমব্রেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, and after a time Odyssey is released from the plasma membrane and it must be fully methylated by the DAM methyl transferase before it can again bind DNA A. ডিএনএ এর আগে বাইন্ড হওয়ার আগে সে আবার মিথাইলেটেড হয়ে যায় ফুললি ডটার। ডিএনএ এ কিন্তু তবেই বসবে যদি দেখে যে স্ট্র্যান্ডটা পুরোপুরি মিথাইলেটেড। তাহলে দ্য attachment of bacterial chromosome with the plasma membrane would help the replicating chromosomes are segregated to in different cells during cell division. আবার বলছি, এই যে হেমিমিথাইলেটেড কন্ডিশন যা প্লাজমা মেমব্রেনের সঙ্গে সিকোয়েস্টার করে প্লাজমা মেমব্রেনটাকে ফাটিয়ে সেখান থেকে দুটো আলাদা আলাদা সেলে ডিএনএটা ডিভাইড হতে হেল্প করে থাকে, কারণ একবার যদি মিথাইলেটেড হয়ে যেত তাহলে কিন্তু আর সেগ্রিগেট হতে পারতো না। তাহলে মিথাইলেশনের কিন্তু একটা বিশাল রোল এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই দেখ, দ্যাট ইজ both the strands are get methylated, খেয়াল করে দেখ, এখানেও মিথাইলেশন রেপ্লিকেশন হলো, দেখ প্যারেন্টাল স্ট্র্যান্ড মিথাইলেটেড দেখেছিস, কিন্তু ডটার স্ট্র্যান্ড আর নন মিথাইলেটেড, যেটাকে আমরা বলছি হেমিমিথাইলেটেড কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা কজ অফ মিথাইলেশন আসতে পারে, প্রোক্যারিওটস ডিএনএ মে বি মিথাইলেটেড at its adenine or cytosine bases. This prevents the action of restriction endonuclease, RDD পড়েছিস নিশ্চয়ই, restriction endonuclease থেকে আটকায় and permits the correct mismatch repair of newly replicated DNA. In E. coli and some closely related bacteria, strand discrimination during mismatch repair is best
অন দ্য অ্যাকশন অফ ড্যাম মিথাইল ট্রান্সফারেজ, মানে দেখে বুঝতে পারে, যে বললাম কোনটায় মিথাইলেশন আছে আর কোনটায় মিথাইলেশন নেই, সেটাকে দেখে ডিস্টিংগুইশ করতে পারে যারা মিসম্যাচ, যারা রিপেয়ারিং এনজাইম, যারা হয়তো কোনো ভুল হয়ে গেছে রেপ্লিকেশন করতে গিয়ে, হতেই পারে মানুষ মাত্রই ভুল হয়, তো সেটাকে কোন কোন স্ট্র্যান্ডটাকে ঠিক করবে সেটা তো আইডেন্টিফাই করতে হেল্প করায় কিন্তু এই মিথাইলেশন। তাহলে যে স্ট্র্যান্ডে মিথাইলেশন থাকবে সেটা হলো প্যারেন্টাল স্ট্র্যান্ড, আর যে স্ট্র্যান্ডে মিথাইলেশন থাকবে না সেটা হলো আন সরি যে স্ট্র্যান্ডে মিথাইলেশন থাকবে না সেটা হলো ডটার স্ট্র্যান্ড। তার মানে এনজাইমটা বুঝতে পারে আমাকে ওই নন মিথাইলেটেড স্ট্র্যান্ডকেই আমাকে রিপেয়ার করতে হবে, এবং ওটাই হলো নতুন স্ট্র্যান্ড। মনে রাখবি, একবার যদি মিথাইলেশন হয়ে যায়, কিছু একটা সময় পর কিন্তু মিথাইলেশন হয়ে যায়, দুটো স্ট্র্যান্ডই মিথাইলেট হয়ে যায়, একমাত্র জাস্ট রেপ্লিকেশন হওয়ার পর কিছুক্ষণের জন্য শুধুমাত্র হেমি মিথাইলেটেড কন্ডিশনে থাকে, and that hemi methylated condition ultimately allows the DNA molecule to properly segregate into in a two different cells, যাকে আমরা বলি সেল ডিভিশনটাকে প্রপারলি এনশিওর করে, and at the same time এটা বারবার বলছি, ensures the mismatch repairing। তার মানে এই যে বললাম ডিএনএ, তার মানে আমরা এখান থেকে অনেকটা কিছুটা আমাদের যে আজকে যে প্রশ্নটা আমরা শুরুতে করেছিলাম যে কেন ডিএনএ রেপ্লিকেশন ইজ আ হাইলি অ্যাকিউরেট প্রসেস, তার পেছনে আমরা দু তিনটে কারণ আমি বলতে পারি। এই এতগুলো যে এনজাইম, আর রিমার্কেবল ব্যাটারি অফ এনজাইম সিস্টেমস ওয়ার্ক ওয়ান আফটার অ্যানাদার, ইন আ ক্যাসকেড লাইক ম্যানার, মানে একজন কাজ করে যাওয়ার পর আর একজন কাজ করতে আসে, এদের মধ্যে কোনো বিরোধ নেই। হ্যাঁ, এবং এরা এতটাই অ্যাকিউরেট, তারা নিজের নিজের কাজ সম্বন্ধে তারা জানে কি করতে হবে, সেজন্য রেপ্লিকেশন অনেকটা অ্যাকিউরেট। এই মিথাইলেশন প্রসেসটাকে অনেকটা অ্যাকিউরেট করে দেয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আর যেটা থার্ড যেটা বলার কথা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের, ওটা পড়িনি আজকে, ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের হাইলি প্রসেসিভিটি, মানে সে তার তার বাংলায় যদি বলতে হয়, তার কার্যক্ষমতা এতটা, তার কাজ করার ক্ষমতা এতটা, যেটা অন্য কোনো এনজাইমকে এক লহমায় হার মানাতে পারে। মানে ডিএনএ পলিমারেজ কিন্তু তিনটে টাইপের হয়, ডিএনএ পল 1, পল 2, পল 3। মনে রাখবি মেন রেপ্লিকেটিং এনজাইম বা পলিমারাইজিং এনজাইম কিন্তু হচ্ছে ডিএনএ পল 3। তারপর ডিএনএ পল 2 খুব একটা কাজে লাগে না, আর ডিএনএ পল 3 হচ্ছে ওই রিপেয়ার করতে হবে, ওই জায়গাটাকে ফাঁকা হয়ে গেছে ভরাট করতে হবে, ও হচ্ছে ঠিক ওই স্টেজে মারা পাবলিক যাকে বলে, অনেকে আছে না পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করে পরীক্ষা দেয়, ঠিক আছে, ও হচ্ছে কিন্তু ওকেও খুব দরকার, এরকম লোকও কিন্তু দরকার। হ্যাঁ, অনেকের 1 মাস পড়লে হয়ে যায়, অনেকের 2 মাস পড়লে হয়ে যায়, অনেকে সারা বছর পড়তে হয়, ডিপেন্ড করে সেটা। তো ডিএনএ পল 1 হচ্ছে সেই মাল্টিমেরিক অ্যাক্টিভিটি ওয়ালা একটা এনজাইম। হ্যাঁ, ডিএনএ পল 1 এর সেই প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, ডিএনএ পল 1 প্রুফ রিড করতে পারে, মানে ও দেখে দেখে বুঝতে পারে কোথায় কোন, মিলিয়ে মিলিয়ে দেখে টেমপ্লেটের সঙ্গে কোথায় ভুল বেস ঢুকেছে, এবং সেইখানে সে বেসটাকে সরানো, সেখানে আবার ভালো বেস অ্যাড করা, তো এগুলো সে তার ক্ষমতার মধ্যে পড়ছে বলেই না সে করতে পারে, তাই না? ওই জন্য ডিএনএ পল 1 কেও কিন্তু আমরা ফেলে দেওয়ার মতো এনজাইম বলতে পারি না। ডিএনএ পল 1 এর কিন্তু একটা বিশাল রোল রয়েছে রেপ্লিকেশন প্রসেসে। ডিএনএ পল 3 মেন কর্মযোগ্যটা করে, তারপর কিন্তু সেই যজ্ঞের আহুতি দেয় কিন্তু সেই ডিএনএ পল 1, এবং ফাইনালি ডিএনএ লাইগেস এসে সিল করে সেই মার্কেটে পাঠিয়ে দেয়, হ্যাঁ, ফুললি ম্যাচিওরড ডিএনএ রেপ্লিকেটেড পার্টকে, বা মানে কি বলবো, প্রোডাক্টটাকে অটোমেটিক্যালি পাঠিয়ে দেয় যাকে বলতে পারি আমরা। এই হলো ডিএনএ রেপ্লিকেশনের একটা অংশ। দেখ, তো এবার আমি জানি না, তোদের প্রশ্ন থাকা উচিত আর কি, আমার মনে হয় তোদের প্রশ্ন থাকলে আমি খুশি হব। বল, এনি কোশ্চেন? আমার যা বলার অনেক বলে দিয়েছি আমি। স্যার প্রাইমারি কাজটা রিপিট করবেন? হ্যাঁ, করব, নিশ্চয়ই করব। শোন, যখন প্রাইমারি কাজটা কি, প্রাইমার কি আগে সেটা বলে দিই। প্রাইমার হচ্ছে একটা শর্ট আরএনএ স্ট্রেচ, একটা আরএনএ মলিকিউল, ছোট্ট একটা আরএনএ। এবার আমার কথা হচ্ছে এই আরএনএটা তৈরি করে কোন এনজাইম, কয়েকটা প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি, ভালো করে শুনবি। তাহলে এই ছোট্ট আরএনএ স্ট্র্যান্ড 10 থেকে 20 নিউক্লিওটাইডস, বোধহয় 10 থেকে 20টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। কে তৈরি করে? প্রাইমেস এনজাইম। এই প্রাইমেস এনজাইমটাকে গাইড করে কে? আরএনএ পলিমারেজ। কারণ আরএনএ পলিমারেজই মেন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে। এবার এই আরএনএটা কাকে দেখে দেখে তৈরি হয়? অবভিয়াসলি ডিএনএ টেমপ্লেটটাকে দেখে দেখে তৈরি হয়, ছোট্ট করে অল্প কিছুটা জায়গা জুড়ে প্রাইমারটা তৈরি হয়েছে। এবার এই প্রাইমার বা এই ছোট্ট আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হওয়ার সিগনিফিকেন্সটা কোথায়? অবভিয়াসলি একটা যখন সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হয়েছে, তার মানে তার একদিকে থাকবে 5 প্রাইম আর একদিকে থাকবে 3 প্রাইম। আচ্ছা, 5 প্রাইমে কি থাকে? ফসফেট, এইটুকু নিশ্চয়ই জানা আছে। আর 3 প্রাইমে কি থাকবে? হাইড্রক্সিল গ্রুপ, OH। ঠিক আছে, এবার কি হয়?
হঠাৎ করে এই একটা 3 প্রাইম ওইচ, হঠাৎ করে আমার একটা 3 প্রাইম ওইচ দরকার কেন? 3 প্রাইম ওইচের আমার যৌক্তিকতাটা কি, সিগনিফিকেন্সটা কোথায়? ভালো করে শোন। এই যে ছাঁচটাকে আমরা কি জানি, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায় এবং এই দুটো আলাদা স্ট্র্যান্ডকে দেখে দেখে নতুন দুটো ডটার স্ট্র্যান্ড তৈরি হয়। এই ডটার স্ট্র্যান্ড তৈরি করে কে? ডিএনএ পলিমারেজ 3। কি করে তৈরি করে? ডিএনএ পলিমারেজ 3 টেমপ্লেটে যদি অ্যাডেনিন থাকে ও তাহলে থায়ামিন অ্যাড করবে, যদি গুয়ানিন থাকে তাহলে সাইটোসিন অ্যাড করবে, যদি সাইটোসিন থাকে গুয়ানিন অ্যাড করবে, এইভাবে 1 বাই 1 একটা একটা করে নিউক্লিওটাইড অ্যাড করে। আচ্ছা, যখন এই নিউক্লিওটাইড গুলো অ্যাড হয় কি ফর্মে আসে? তাহলে ডিএনএ পলিমারেজ 3 যদি এনজাইমটা হয় তার সাবস্ট্রেটটার নাম কি? ডিএনটিপি। কি বলি আমরা? ডিএনটিপি, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট। মনে থাকবে, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট। সেটা হতে পারে ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি আর ডিপিটিপি। আশা করছি ক্লিয়ার। এবার এই যে নিউক্লিওটাইড, ডু ইউ হ্যাভ এন আইডিয়া হোয়াট দ্য নিউক্লিওটাইড ইজ? একটা নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে নিশ্চয়ই তোদের জানা আছে। নিউক্লিওটাইডের মধ্যে 3টে জিনিস থাকে। মাঝখানে থাকে হচ্ছে একটা পেন্টোজ সুগার যার নাম ডিঅক্সিরাইবোজ। সেই ডিঅক্সিরাইবোজের একটা দিকে থাকে হচ্ছে, একটা দিকে বলতে আমি 1 নম্বর কার্বনে থাকে, 5টা কার্বন দিয়ে তৈরি ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। তার 1 নম্বর কার্বনে লেগে থাকে বেস, নাইট্রোজেনাস বেস, সেটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন বা থায়ামিন হতে পারে। হ্যাঁ, আর তার তার 3 নম্বর কার্বনে তো অটোমেটিক্যালি এইচওএইচ হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, আর 5 নম্বর গ্রুপে থাকে হচ্ছে ফসফেট। ঠিক আছে, তাহলে আশা করছি ক্লিয়ার। এই যে যখন নিউক্লিওটাইডটা ঢুকছে কি ফর্মে ঢুকছে? ট্রাইফসফেট, 3টে ফসফেটকে নিয়ে ঢুকছে একসঙ্গে, 3টে ফসফেট। তাহলে কি 3টে ফসফেটই যাবে বন্ড করবে? না, বন্ড করবে কিন্তু একটাই ফসফেট, মোনো। দুটো ফসফেট রিলিজড হয়ে যায়। দুটো ফসফেট যখন রিলিজড হয়ে যায় সেটা বেরোয় কি ফর্মে? পিপিআই, পাইরোফসফেট। সেই পাইরোফসফেট পিপিআই আবার ভেঙে যায় পিআই প্লাস পিআই তে। সেখান থেকে যে এনার্জি বেরোয় ওই এনার্জির সাহায্যে ওই এনএমপি মানে মনোফসফেট, তখন কিন্তু একটাই ফসফেট লেগে আছে, ওই 5 প্রাইমের ফসফেটটা গিয়ে লাগে, ওর তখন দরকার হয় একটা, কেউ একটা ওকে হেল্প করবে 3 প্রাইম ওএইচ এর খালি মুখ। কিন্তু প্রথম অবস্থায় তো কেউ 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 সেই হেল্পটা করবে। একটা দেখবি কোনো জায়গায় কোনো জিনিসকে আটকাতে গেলে একটা খুঁটির দরকার হয় প্রথম দিকে, তারপর সে নিজে যখন তার উপর একজন দাঁড়িয়ে যায়, কেউ একজন, কিন্তু প্রথমে একটা বেস লাগে, ওই বেসটা প্রোভাইড করে প্রাইমার। আবার বলছি, প্রাইমারের কাজ হচ্ছে ওই যে বললাম ফ্রি 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপটা প্রোভাইড করা, যাতে ওই যে নতুন অ্যাড হওয়া নিউক্লিওটাইডের 5 প্রাইম ফসফেটের যে মুখটা সেটা 3 প্রাইম হাইড্রোক্সিলের সঙ্গে লেগে গিয়ে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে পারে। তোর এবার প্রশ্ন হতে পারে, স্যার তাহলে পরবর্তীকালে আবার কি আরএনএ প্রাইমার কেন লাগছে না? কেন লাগছে না? কারণ যে নিউক্লিওটাইডটা অ্যাড হলো তার তো নিজেরই এবার 3 প্রাইমের হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার তো অসুবিধা নেই। এবার নেক্সট যে নিউক্লিওটাইডটা অ্যাড হবে সেটা এই মাত্র অ্যাড হওয়া নিউক্লিওটাইডের 3 প্রাইম ওইচ এর সঙ্গে বন্ড তৈরি করে দেবে। এইভাবে পরপর তৈরি হতে হতে যাবে, আর তো লাগবে না। খালি শুরুটায় একটা 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ লাগে, জাস্ট টু ইনিশিয়েট দ্য প্রসেস এন্ড টু ফরমেশন দ্য ফসফোডাইএস্টার বন্ড, প্রথমটা তৈরি হওয়ার জন্য। বাদবাকি কিন্তু অটোমেটিক্যালি ফলোড আপ হয়ে যায়, কারণ সেটা একটা নিউক্লিওটাইড তখন ফার্দার প্রোভাইড করে দেয় সেই নিউক্লিওটাইড মানে 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ। কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে বারবার আরএনএ প্রাইমার লাগে, এই কারণে যেহেতু ওটা ডিরেকশনটা ঠিক রাখার জন্য ডিএনএ কে ওয়াইন্ড আপ বেন্ড আপ হতে হয়, নেক্সট ক্লাসে আমরা দেখবো। সেই জন্য ওখানে বারবার আরএনএ প্রাইমার লাগে এবং বারবার একটু একটু করে তৈরি হয়ে যায়, একটু করে খুলে যাচ্ছে, আবার একটু তৈরি হচ্ছে, একটু করে খুলে যাচ্ছে, এইভাবে হচ্ছে। দেখ বোঝা গেছে না? দেখ বুঝতে পারিসনি? বল, বুঝতে পেরেছিস রোহিত? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি কোনো প্রশ্ন? বল, আর কোনো প্রশ্ন? কোনো ডাউটস থাকলে ক্লিয়ার করে নে। বল, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কোনো বল স্যার বল বোন। অফলাইন ক্লাস কবে থেকে শুরু হবে? অফলাইন ক্লাস দাঁড়া, এখন যা পরিস্থিতি দেখ, অনেকে বাইরে থাকে, ঠিক আছে? আমি যদি এখন অফলাইন ক্লাস শুরু করি, সে ওই একটা ক্লাসের জন্য সে কি অত দূর থেকে আসবে? এটাও তো একটা ব্যাপার, তাই না? তবে চেষ্টা করছি কলেজ খুলে গেলেই অফলাইন ক্লাস শুরু হবে। ধর মানে কলেজ খুলে গেলে মানে পুজোর পর আশা করছি কলেজ খুলে যেতে পারে, একটা চান্স আছে একটা, ঠিক আছে? যদি খুলে যায় তো অফলাইন ক্লাস হবে।
আর তুই যদি সবাই আসতে পারিস, আসবি মনে করিস, সবাই থাকিস, আমার শুরু করতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই আমার কোনো। আচ্ছা, অর্পণের কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ স্যার, বল। বলছিলাম যে স্যার ওই অরিজিন সাইটের যে প্রপার্টি গুলো লিখেছিলেন তার মধ্যে একটা প্রপার্টি ছিল যে অরিজিন সাইট মানে ওখানে 80 রিচ স্টেন থাকে, মানে অনেক 80 বেস গুলো থাকে। ঠিক, হ্যাঁ হ্যাঁ। এবার তারপরে লিখেছিলেন দিস প্রপার্টি ফেসিলিটেটস হুম, আনওয়াইন্ডিং অফ ডুপ্লেক্স ডিএনএ বিকজ লেস ঠিক এনার্জি রিকোয়ার্ড টু ঠিক মেক ঠিক 80 বেস। ঠিক। এখানে বলছি যে ওই দিস প্রপার্টি ফেসিলিটেটস আনওয়াইন্ডিং অফ ডুপ্লেক্স ডিএনএ, মানে এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, ওই যে বললাম যে ধরে দেখ, অরিজিন অফ রেপ্লিকেশনে কি দেখেছিলিস? 13 বেস পেয়ারের রিপিট দেখেছিলিস তো, আর 9 বেস পেয়ারের রিপিট দেখেছিলিস। হ্যাঁ তো এবার 9 বেস পেয়ারের রিপিট গুলোর মধ্যেই তো ডিএনএ এ প্রোটিনটা বাইন্ড করছে। আর প্রথম ডিএনএ যে খোলা শুরু হয় সেটা তো 13 বেস পেয়ার রিপিট থেকে শুরু হয়, মনে করে দেখ, মনে পড়ছে? 13 বেস পেয়ার রিপিট থেকে শুরু হয়। তো 13 বেস পেয়ার রিপিটে দেখ প্রচুর পরিমাণে অ্যাডিনিন আর থায়ামিনের পরিমাণটা বেশি। কেন? কারণ অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে। তো অটোমেটিক্যালি গুয়ানিন আর সাইটোসিন যদি বেশি থাকতো, তার মধ্যে তো 3টে হাইড্রোজেন বন্ড থাকতো। তো তাকে ভাঙতে যে এনার্জি খরচা হতো, তাহলে অবভিয়াসলি অ্যাডিনিন আর থায়ামিনকে ভাঙতে তার থেকে তো কম এনার্জি খরচা হবে, তাই না? কারণ দুটো হাইড্রোজেন বন্ড থাকে যেহেতু। এবং যত তাড়াতাড়ি মানে ডিএনএ মেল্ড আপ হবে, তত তাড়াতাড়ি রেপ্লিকেশন প্রসেসটা ইনিশিয়েটেড হবে বলা যায়। তাহলে এই জন্যই বলছি দ্য প্রেজেন্স অফ দ্য অরিজিন অফ রেপ্লিকেশন, মানে যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে সেটা যত তাড়াতাড়ি মেল্ট করবে, উৎস যত তাড়াতাড়ি মেল্ট করবে অরিজিনটা, তত তাড়াতাড়ি রেস্ট অফ দ্য প্রসেস ইনিশিয়েটেড হবে বলাই যায় এটা, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর বল, আর কারো কোনো প্রশ্ন? মেসেলসন এন্ড স্টাইল পড়াবো না মাথায় ঢুকবে না, পরের দিন পড়াবো, নাকি জানা আছে কিছুটা? পরের দিন পড়ালেও হবে, বল। স্যার আজকে এতটাই থাক। আজকে এতটাই থাক, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক রেপ্লিকেশন পড়া হয়েছে, কিন্তু পড়তে হবে, কিন্তু এই মলিকুলার বায়োলজির কিন্তু এই CC7 যদি ঠিকঠাক করে কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু মানে এটা এমন একটা পেপার, এই ম্যাথামেটিক্স এর মতো। আমি এখনো রাত্রিবেলা মাঝে মাঝে শুয়ে শুয়ে ভাবি আমি অঙ্কে বোধহয় সাদা খাতা জমা দিচ্ছি মাধ্যমিকে, তারপর ভাবি না আমার তো মাধ্যমিক হয়ে গেছে, আমি তো এখন পড়াশোনার থেকে অনেক দূরে। মানে পড়াশোনা থেকে দূরে মানে নিজে পরীক্ষা দেওয়ার থেকে অনেক দূরে। এই মলিকুলার বায়োলজি অনেকটা এইরকম, মানে অঙ্কের মতো নাম্বার কিন্তু উঠবে, কিন্তু ওই ঠিকঠাক লিখতে না পারলে কিন্তু জিরো হয়ে যেতে পারে, মানে এক একটা প্রশ্নের উত্তরে বলছি, পুরো CC7 এ না। আর লিখতে পারলে ফুল মার্কস। মানে প্লিজ ট্রাই টু কনসেপ্ট, মানে ক্লিয়ার ইওর কনসেপ্ট, বারবার বলছি। আমি ওই নোটটা, দুটো নোট পাঠাচ্ছি আজকে। একটা যেখান থেকে শুরুতে বললাম, একটা ইন জেনারেল স্ট্যান্ডার্ড নোট, আর একটা দেখলাম ডেপথ নোট, যেটা বললাম বাজে হাতের লেখা। সেখান থেকে পারলে একটু খুব ভালো করে পড়, যেটুকু পড়িয়েছি জাস্ট ইলংগেশনের আগে অব্দি পড়। আর পড়তে বলছি না আমি, জাস্ট ইলংগেশনের আগে অব্দি পড়, আর কিচ্ছু পড়তে হবে না। নেক্সট দিন আমরা ইলংগেশন পড়বো, লিডিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্যান্ড পারলে পড়ে রাখতে পারিস। তোর যদি ভালো লাগবে না পড়তে, কারণ আমি না পড়িয়ে দিলে হাতের লেখা ওখানে বুঝতে পারবি না। ব্যাস, তারপরে আমরা চলে যাব টার্মিনেশনে, হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা ক্লাস নিতে চাই এই উইকে, কবে নেব বল? কারণ মঙ্গলবারটা নিলাম না তো, আমি ক্লাস মিস করতে চাইছি না, একটু পড়িয়ে দিতে চাইছি। কালকে কবে নেব? কাল কালকে? না, তোরা একটু পড়ে নে। আজকে বৃহস্পতিবার তো, কাল শুক্রবার নেব না, ঠিক আছে? তোরা একটা কাজ কর, শনিবার 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 সন্ধ্যেবেলা বা শনিবার সকালে, ইজ ইট ওকে? স্যার স্যার শনিবার হবে না স্যার আমার। সকাল বিকেল কোনো সময় হবে না? না স্যার, থাকবো না আসলে স্যার শনিবার। তা যেখানেই থাকিস না কেন, মোবাইল নিয়ে একটু ক্লাস করে নিবি 1 ঘন্টা, ফোন যাবে তো আচ্ছা সঙ্গে, স্যার, তাই না? ঠিক অসুবিধার কি ঠিক আছে? আছে। একটা হাতে খাতা পেন নিয়ে নিবি, কোন সময়টা নিলে বেটার হয় সেটা তোরা বলে দে, সকালবেলা না সন্ধ্যেবেলা, আমার কোনো অসুবিধা নেই। স্যার তাহলে সকালে নিয়ে সন্ধ্যাবেলায় ভালো। তাহলে সকালে নিয়ে নে, স্যার 11। সন্ধেবেলা। সন্ধ্যাবেলা? স্যার 11টা থেকে সন্ধেবেলা হলে কলেজের ক্লাস। ও, এটাই কলেজের ক্লাস আছে। হতো। তোদের কলেজ ভাইফোঁটা অব্দি ছুটি দেয়নি? আমাদের সব কলেজ তো না ভাইফোঁটা স্যার, অব্দি ছুটি দিয়েছে। না স্যার, আজকে থেকে আমাদের না, কলেজ খুলে গেছে স্যার। আজকে এইচওডির হ্যাঁ ক্লাস স্যার নেবে আমাদের 5টা আজকে থেকে। থেকেই খুলে গেছে যা, কলেজ। আমাদের আর তো সোমবার ভাইফোঁটা একটা অব্দি ক্লাস আছে। আমাদের তো ভাইফোঁটা অব্দি ছুটি, আমাদের সেন্ট পলসের ভাইফোঁটা অব্দি ছুটি, কি মজা। স্যার আমাদের কলেজ তো। আমার ওই জন্য কলেজের ক্লাস নেই, আমার ছুটি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা কাজ করি নেক্সট উইকে, স্যার কেন ভুলা, নেক্সট উইকে। ক্লাস করে নে। আমি ফেলে রাখতে চাইছি না, নেক্সট উইকে তো আবার একটা মঙ্গলবার চলে আসবে টুক করে, আমি এই উইকে নিতে চাইছি আমি।
ওই দিন আমি না হলে সেরকম হলে শুধু এক্সপেরিমেন্ট গুলো পড়াবো, আমি রেপ্লিকেশন কন্টিনিউ করবো না, খালি এক্সপেরিমেন্ট গুলো পড়াবো, ভাল লাগবে পড়তে। হ্যাঁ, সময় থাকলে ইলংগেশনে যাবো, একটু ইনিশিয়েশনটা পড়ে রাখ, তোদেরই ভালো হবে করে। তাহলে শনিবার দিন সন্ধ্যেবেলা পড়াবো, ঠিক আছে, 7টার থেকে। স্যার সন্ধ্যেবেলা বলতে 8টা থেকে হবে স্যার? 8টা তো অনেক দেরি হয়ে যাবে, আমার পক্ষে একটু অসুবিধা 8টা থেকে। ওই 7টা থেকে 8টা একটা ক্লাস থাকে ওই জন্য। তাহলে আগে করে নে, 6টা থেকে করে নে, 6টা থেকে 7টা, হ্যাঁ তাহলেও হবে। বা 5:30টার থেকে করে নে, ওকে স্যার। ঠিক আছে? কারণ দেখ ক্লাসটা এক্সটেন্ড হয়ে যায় না, 1.5 ঘন্টাও লেগে যেতে পারে অনেক সময়, কারণ মলিকুলার বায়োলজি পড়াতে গিয়ে খেয়াল থাকে না অনেক সময়, সময় চলে যায়, টাইম ধরে পড়ানো যায় না। তাহলে 5:30, ঠিক আছে, শনিবার 5:30, আমাকে একটু মনে করিয়ে দিস গ্রুপে, আমি ভুলে যাই ভীষণ। ওকে, ঠিক আছে, রেখে দিলাম তাহলে, বাই।